সিজন ১-এর মধ্যে বর রুমে এসেছে এতটুকু জানতে পারলেন। এরপরের কাহিনীগুলো আপনারা এখন থেকে জানতে পারবেন। এইদিকে বর রুমে ঢুকে ইরা উঠে সালাম করলে বর ইরাকে জড়িয়ে ধরে, যদিও বর কোনো কথাই বলেনি। তাছাড়া রুম অন্ধকার ছিল, তারপর একটা ডিম লাইটের আলো, সেজন্য ইরা বরের মুখটা দেখতে পায়নি। তার উপর অনেক রাত হয়ে যায়, সেজন্য ওরা কথা বলে সময় আর নষ্ট করে না। এরপর কি হয়েছে তা মোটামুটি সবে ধারণা করতে পেরেছেন। তবে বাসর শুরু করার আগে বর ইরাকে কিছু উপহার দেয়। উপহার পেয়ে ইরা তো অনেক খুশি হয়, সেজন্য খুশিতে আবারও জড়িয়ে ধরে, সাথে বড় জড়িয়ে ধরে। এরপর কি হয়েছে তা আপনারা নাই জানলেন। পরের দিন সকালে ইরা ঘুম থেকে উঠে গোসলে চলে যায়। গোসল করে এসে বিছানায় আকাশকে বসে থাকতে দেখে চমকে ওঠে। তুই এখানে কেন? তোকে আমার বাসার ঠিকানা কে দিল? আমি এখানে থাকবো না তো কে থাকবে শুনি? তুই থাকবি মানে? দেখ, এখান থেকে বের হ এখনই। তাছাড়া তুই আমার একটু উপকার করেছিস বলে তোকে আমি এতটা গুরুত্ব দিব, তুই সেটা ভাবলি কি করে? ও আচ্ছা, তাই নাকি? তা তোমার তো আজকে বাসরাত হয়েছে মনে হচ্ছে। তা তোমার বোর কোথায়? মনে হয় নিচে গেছে। কেন? তুমি কি জানো না কোথায় গিয়েছে? আমি তো উঠে গোসলে চলে গেছি, এর মধ্যে হয়তো ও নিচে গেছে। তাছাড়া তোকে উপরে আসতে দিয়েছে কে? আমি তো এসেছি ডিজাইন নিয়ে কথা বলতে। দেখ, তোর সাথে আমি এই নিয়ে এখন কথা বলতে পারবো না। তুই এখন বের হ। যদি আমার বর এসে দেখে ফেলে তোকে, তাহলে তো আমাকে অনেক খারাপ মেয়ে ভেবে নেবে। আচ্ছা, তুমি এটা কি করে করতে পারলে? কি করেছি আমি? ওই দিন আবিরের কথা শুনে তুমি আমাকে ছেড়ে চলে গেছিলে। আমি আবিরের কথা শুনে কিছু বলিনি, বলেছি ওই মেয়েগুলোর কথা শুনে। তাছাড়া তুই যে তোর ভাবির সাথেও সেম কাজ, হাহ, বলতেও আমার ঘৃণা হচ্ছে। আচ্ছা, একটা কথা বলি। যা বলার তাড়াতাড়ি করে বল। আগে দরজা তো আটকে দিবে। দরজা কেন আটকাবো? যদি তোমার বোর এসে আমাদের দেখে ফেলে, তাহলে তো ভেবে নিবে তুমি আমাকে রুমে একা পেয়ে উল্টোপাল্টা কিছু করার চেষ্টা করেছো। ওই, তোর মাথা কি ঠিক আছে? মাথা ঠিকই আছে। তাছাড়া আমি জানালা দিয়ে চলে যেতে পারবো যদি দরজা বন্ধ থাকে। ঠিক আছে, তবে বেশি সময় যেন না লাগে। লাগবে না বেশি সময়। ঠিক আছে, আমি দরজা আটকে নিচ্ছি। আগে শাড়িটা ঠিক করো, নয়তো। তোর লুচ্চামি কি এখনো যায়নি? আরেকজনের বইয়ের দিকে এভাবে তাকায় নাকি? আমি আরেকজনের বইয়ের দিকে কখন তাকালাম? আমার বিয়ে হয়েছে, সেজন্য আমি অন্য কারোর বউ হই। বুঝতে পেরেছিস কথাগুলো? বুঝতে পেরেছি। এখন এটা বলো, আমার ভাবি আর আমার সম্পর্কে তুমি যা যা শুনেছো সে কথাগুলো তোমায় কে বলেছে? তোমার ভাবি বলেছে। তোমাকে কল করেছিলাম, তখন কল রিসিভ করে তোমার ভাবি এই কথাগুলো বলল। সেগুলোই তো তোমাকে বলেছিলাম একবার। আচ্ছা, এই রেকর্ডটা শোনো তো। কিসের রেকর্ড? আগে শোনো, তারপর বুঝতে পারবে। তবে তাড়াতাড়ি, কখন কে চলে আসে কোন দিক দিয়ে কে জানে। এরা পুরো ভয়েস শুনতে থাকে, শুনে মোটামুটি বুঝতে পারে। তাছাড়া আপনারাও জানেন কি ছিল ভয়েসে। আসলে ওই দিন পার্কে যে সাথীর সাথে কথা বলেছিল, সেই কথা সব তো আপনারা সিজন 1-এর মধ্যে জেনেছেন, কিন্তু এরা তো জানে না, সেজন্য নতুন করে আবার জানানো হলো সবটা শোনার পরে। তাহলে সবটা ছিল তোমার ভাবির সাজানো নাটক? রেকর্ডগুলো শুনে তো বুঝতেই পেরেছো তুমি এই কথার জন্য চলে গিয়েছো আমাকে ছেড়ে। সত্যি, আমি যদি সত্যিটা জানার চেষ্টা করতাম তাহলে তো এমনটা হতো না। তুমি যদি চাও আমি তোমাকে এখনো গ্রহণ করতে পারি। আমার কি মাথা খারাপ নাকি? একদিকে আমার বিয়ে হয়েছে, আজকে আমি তোর সাথে চলে যাব? তুই ভাবলি কি করে? তাছাড়া তোর ভাবির কাহিনী তো মিথ্যে, কিন্তু ওই মেয়েগুলোর কাহিনী তো সত্য ছিল। ওইগুলো সাজানো নাটক ছিল। আমি নিজের চোখে দেখেছি। চোখের দেখাও তো ভুল হতে পারে। কি করে হবে? তাছাড়া তোমার ভাবি ওনার স্বার্থের জন্য তোমার নামে এরকম মিথ্যে অপবাদ দিয়েছে। সেটা তো তুমি শুনলেই। আমি ওই দিন অনেক কষ্ট পেয়েছিলাম। তোমাকে জিজ্ঞেস করব বলে আমি কলেজে এসেছিলাম, কিন্তু তুমি তুমি তো ওই মেয়েগুলোকে ডলারও দিয়েছিলে। আরে বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই। যেদিন নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবি সেই দিন এসে
বলবি, তাহলে তোকে আমি ক্ষমা করে দিব। এর বাহিরে আমার চোখের সামনেও তোকে যেন আমি না দেখি। ঠিক আছে, আমি তাহলে এখন যাই। তবে আজকে কিছুটা হালকা লাগছে আমার কাছে, কেননা একটা সত্যির প্রমাণ তোমাকে দিতে পেরেছি। এখন শুধু ওই সত্যিটা বাকি আছে। চেষ্টা করে দেখ। এখন তাড়াতাড়ি করে নিচে যা। আমার হাজবেন্ড যে কোনো সময় চলে আসবে। আসলে ক্ষতি কি? তোর তো কোনো ক্ষতি হবে না। তাহলে আর সমস্যা কি? সমস্যা আমারই। যেমন কীরকম? বলবে বাসর করেছি একজনের সাথে, আর সকালবেলায় পরপুরুষ রুমে এনে এটা যে কোনো ছেলে দেখলে খারাপ ভাবে নেবে। তা অবশ্যই ঠিক। আচ্ছা, আমি তাহলে গেলাম। হুম, যা তাহলে। কখনো যেন আমার চোখের সামনে না দেখি। ঠিক আছে, গেলাম তাহলে। এইদিকে আকাশ ওখান থেকে চলে যায়। এইদিকে ইরা তো রুমে বসে আছে ওর বরকে দেখতে না পেয়ে। বেচারি কি করবে বুঝতে পারছে না, অন্যদিকে খিদেও পেয়েছে, সেজন্য নিচে নামে। ওখানে ওর মা বাবা দুজনেই ছিল। কিরে, তুই একা কেন? জামাই কোথায়? সকালে আমি ফ্রেশ হতে গেলাম, এসে দেখি ও নেই। নেই মানে? কোথায় গেছে? ইরা, তুই রাতে ওকে মানিসনি তো? বিশ্বাস করো, আমি কোনো মারামারি, কাটাকাটি, ঝগড়া কোনো কিছুই করিনি। তাহলে জামাই গেল কই? আরে সেটা তো আমিও জানি না। এখন লোকে শুনলে কি বলবে বল? লোকে আবার কি বলবে? বলবে বাসন রাতের পরেই জামাই কোথায় চলে গেছে। এদের মা মেয়ের কথা বলার সময় ওখানে ওখানে জাফর চৌধুরী চলে আসে। উনি ইরা আর ওনার মিসেসকে ঘাবড়ে যেতে দেখে। কি ব্যাপার, তোমরা এত চিন্তিত কেন? কই কিছু না তো। কিন্তু আমার তো তা মনে হচ্ছে না। আসলে হয়েছে কি? আরে কি হয়েছে বলবে তো? ইরার বরকে খুঁজে পাচ্ছি না। আরে এখানে এত চিন্তার কি আছে? সকালবেলায় ওর বড় আমার কাছে এসেছে, ও নাকি কি জরুরি কাজ পড়ে গেছে, সেজন্য ওকে আজকে দেশের বাইরে যেতে হবে। তুমি নতুন জামাইকে দেশের বাইরে যেতে দিলে? আরে ওর স্যার দেশের বাইরে যাবে হুট করে, কিন্তু জামাই সবসময় ওনার সাথে থেকেছে, সেই জন্য উনি হুট করে যাবে, তাই জামাইকেও সাথে করে নিয়ে গেছে। এইটা কোনো কথা আব্বু? বিয়ে করলাম অথচ জামাইকে দেখতেও পেলাম না। ভেবেছিলাম আজকে একসাথে দেখব, কিন্তু কি হলো, ওনাকে আজকেই যেতে হলো। অন্যের আন্ডারে কাজ করলে এরকম তো হবেই। তাহলে ওকে বলবো আমাদের কোম্পানিতে জব করতে। আমি আর ও মিলে কোম্পানি সামলাবো, যদি ওর কোম্পানির কাজ বোঝার মতো অভিজ্ঞতা থাকে। ইরা কিন্তু একদম ভালো একটা কথা বলেছে। ঠিক আছে, ও আসলে আমি কথা বলে নিব। আচ্ছা, ওর মোবাইল নাম্বারটা দাও। কোন পর্যন্ত গেল খোঁজ খবর না নিলে তো ভাববে বিয়ে করা বউ কোনো খোঁজ খবরও নিচ্ছে না। তোকে কোনো চিন্তা করতে হবে না, তাছাড়া ও যখন ফিরবে তখন না হয় সরাসরি ওকে দেখে কথা বলে নিস। কিন্তু বাবা, আমি যদি ওর খোঁজ খবর না নেই তাহলে ও কি ভাববে বলো তো? কিছুই ভাববে না, কেননা ও নিজেই আমাকে বলেছে দেশে এসে একসাথে তোর সামনে আসবে আর তোকে সারপ্রাইজও দিবে। তবে কি সারপ্রাইজ সেটা আমি জানি না। ঠিক আছে, তুমি তাহলে জানিয়ে দিও ও কখন আসবে। আমি একেবারে সেজে গুজে অপেক্ষা করব ওর জন্য। ঠিক আছে, এখন তাহলে খেয়ে নে, এই নিয়ে চিন্তা করতে হবে না। আচ্ছা, আমি তো তাহলে 5 দিনের মতো সময় পাবো। বাসায় থেকে তো বোরিং হব। তাহলে আমি বরং অফিসে যাই, তুমি কি বলো? সে তোমার ইচ্ছা। ঠিক আছে, কাল থেকে যাব তাহলে। ওই দিনটা তো ইরা কোনোভাবে কাটিয়ে নেয়। পরের দিন সকালে ইরাকে অফিসে দেখে তানু তো অবাক হয়। ম্যাম, আপনি এখানে? কেন, কোনো সমস্যা? আপনার তো 7 দিনের ছুটি নিয়েছেন, কিন্তু আপনি তো দেখছি 3 দিনের মাথায় অফিসে। আর বলো না, ভেবেছিলাম বরকে সময় দিব, কিন্তু বর তো দেশের বাহিরে গেছে। কি বলেন, দেশের বাইরে? বাবা তো তাই বলল। তা এখন কাজ শুরু করো। যে ডিজাইনগুলো আসার কথা সেগুলো কি এসেছে? জি ম্যাম, এসেছে। এই মাসে তো মনে হচ্ছে আমাদের সব ডিজাইন শেষ হবে। জি ম্যাম, এরপর আমাদের একে গ্রুপের ওই ছেলের সাথে কথা বলতে হবে, তাহলে ও একটা ব্যবস্থা করে দিতে পারবে। এছাড়া তো কোনো উপায় নেই।
তাছাড়া এত বড় একটা কোম্পানির মালিক আমাদের মতো ছোটখাটো কোম্পানির সাথে তো সরাসরি কথা বলতে চাইবে না, এটাই স্বাভাবিক। এটা অবশ্যই ঠিক বলেছেন, যেমনটা আপনি করেন। আমি করি মানে? আমি আবার কি করলাম? এই যে অনেক ছোট ছোট কোম্পানির লোক আসলে আমি তো নিজেই তাদের সাথে কথা বা দেখা করতে চান না। এদের বেলায় ও তেমনই হয়েছে। হুম, বুঝতে পেরেছি। আচ্ছা, কাজ করতে থাকো। এইদিকে আকাশ হঠাৎ করে ওদের বাড়িতে আসে, কেননা আকাশের ভাই অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে, সেজন্য ওকে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি করতে হবে, তো সেজন্য এসেছে। কেননা বাবা মার তো বয়স হয়েছে, সেজন্য চাইলেও ওনারা পারে না। সেজন্য আকাশের আশা, যদিও আকাশ যে আসবে তা বাকিরা কেউই জানে না বাড়িতে আসার পরে। আকাশ, তুমি এখানে? ভাইয়া কোথায়? ও তো রুমে শুয়ে আছে, তুমি বসো, আমি খাবার দিচ্ছি। দেখুন, আমি এখানে খাবার খেতে আসিনি, এসেছি ভাইয়ার সাথে দেখা করতে আর চিকিৎসা করাতে। তাছাড়া আপনাদের কাউকে আমি চিনি না। আকাশ, এরকম কথা বলিস না। আমাদের ক্ষমা করে দে। বললাম না, এই বাসায় শুধুমাত্র ভাইয়া অসুস্থ বলে আমি ফিরে এসেছি, নয়তো আসতাম না। তাছাড়া কাল ভাইয়াকে হসপিটালে নিয়ে যাব, কালকে অপারেশন হবে। কিসের অপারেশন? ও তো কোনো কিছু বলেনি। আমি মানা করেছিলাম। যাক গিয়ে, আমি ভাইয়ার কাছে যাচ্ছি। এই বলে চলে আসে রাশেদের কাছে, এসে ওর সাথে কথা বলতে থাকে। তুই কেন কষ্ট করে আসতে গেলি? এটা কোনো কথা বললি? তোর এই বিপদের সময় আমি না আসে থাকতে পারি? তোর সবে মার। ওই বিষয় বলে কাজ নেই। সবার আগে তোর সুস্থতা আমার বেশি দরকার। তাছাড়া ওটা তো চলে যাচ্ছে না। তুই চলে গেলে তো আমি তোকে ফিরে পাবো না আর। অপারেশন তো কালকে রে। তা কয়দিন থাকবি তুই? তোর অপারেশনের পরে 3-4 দিন থাকবো। আমি সাথীকে বলে তোর জন্য রুম ঠিক করে রাখবো। তোমাকে বলতে হবে না, আমি রুম ঠিক করে রেখেছি। এই কথাটা সাথী রুমে আসতে আসতে বলল, যদিও আকাশ চুপ করেছিল ঠিক তখনই। তাহলে আকাশ, তুই রেস্ট নে। আমি তো এখানে থাকবো না। থাকবি না মানে? অপারেশন তো কালকে রে। আমরা তো কাল যাব। আমরা আজকে যাব, কেননা ওখানে যাওয়ার পরে রেস্ট নেওয়াটা ভালো হবে। কিন্তু এখনো ব্যাগপত্র গোছানো হয়নি। আমি তোকে নিয়ে যাচ্ছি। তাছাড়া ওখানে তোকে হসপিটালে পোশাক পরতে হবে, সেজন্য তোর জন্য আলাদা পোশাক নিয়ে যেতে হবে না। তাছাড়া আরেকটা কথা, যেদিন তোকে আনা হবে ওই দিন পোশাক নিয়ে আসলেই হবে। ঠিক আছে। এখন তাহলে চলো আমার সাথে। এখনই যাবি? হুম, এখনই। ওখান থেকে রাশেদকে নিয়ে হসপিটালে চলে আসে, রাতটা হাসপাতালে কাটিয়ে দেয়। এইদিকে সাথী, ওরা কি কল করেছিল? না মা, তবে অপারেশন সকাল 11টার পর হবে। আমরা সকালে উঠে চলে যাব। আচ্ছা, একটা কথা বলার ছিল। কি কথা বাবা? আচ্ছা, আকাশ এতগুলো ডলার পায় কি করে? আপনার ছেলের সাথে কথা বলে আপনার ছেলেই তো জানে না, তাহলে আমরা কি করে জানবো? তাছাড়া আমার কিছু কথার জন্য আপনারা আমাদের ছেলেকে হারিয়েছেন। এখন আর বলে তো কোনো কাজ নেই। যা হবার তা তো হয়ে গেল। এখন ও যদি আমাদের কখনো ক্ষমা করে, তাহলে হয়তো আমাদের কষ্টটা কমবে কিছুটা। আমাকে আজও ক্ষমা করবে কি না সেটাই তো বুঝতে পারছি না। পরের দিন সকালবেলায় পুরো পরিবার আসে হসপিটালে। কিছুক্ষণ পরে ডক্টর এসে রাশিদকে নিয়ে যায়। 2 ঘন্টা পরে অপারেশন শেষ হয়। অপারেশন সাকসেস হয়, ওনারা কিছুটা চিন্তামুক্ত হয়। 6 ঘন্টা পরে রাশিদের জ্ঞান ফিরে। আকাশ, তুই বাসায় গিয়ে রেস্ট নে। আমি ঠিক আছি ভাইয়া। কি বলছিস? তুই ঠিক বলছিস? ঠিক মতো ঘুমাতেও পারলি না? বললাম তো ভাইয়া, আমি ঠিক আছি। তুমি কিছুটা সুস্থ হলে আমি চলে যাব। কয়েকদিন থেকে যেতে পারতি। তুই কি ভুলে গেছিস? আবার কবে আসবি তা তো জানি না, তবে একদিন সময় করে আসিস। ঠিক আছে, আসবো আমি। কয়েকটা দিন যেতে থাকে, রাশিদ অনেকটা সুস্থ হয়ে পড়ে। 4 দিন পরে রাশিদকে বাসায় নিয়ে আসা হলো। তোকে কিন্তু 1 মাস আরাম করতে হবে। কিন্তু ততদিন সংসার। আরে আমি তো আছি। তুই কেন? ধরে নাও তোমার জন্য করতেছি। ঠিক আছে। আমি আজকে চলে যাব। এই নাও, এখানে 3টা ব্ল্যাঙ্ক চেক দিলাম। এখানে অ্যাকাউন্ট দিয়ে যা লাগে উঠিয়ে নিও। যদি তোমার চাকরি নাও থাকে, কিছু ডলার দিয়ে ব্যবসা শুরু করে দিও। কিন্তু এতগুলো ডলার তুই পেলি কি করে?
সেটা কোনো একটা দিন বলবো তোমাকে। আজকে তাহলে আসি আমি। আকাশ, আমাদের তুই ক্ষমা করে দে। আমাদের সবাইকে ক্ষমা করে দে। আমি যদি ক্ষমা করে দেই তাহলে কি পারবে আমার হারানো বছরগুলো তোমরা ফিরিয়ে দিতে? তা হয়তো পারবো না, কিন্তু তোর সামনের দিনগুলো উজ্জ্বল করে দিতে পারবো। তার কোনো প্রয়োজন হবে না। আচ্ছা ভাইয়া, চলি আমি। চেকের 3টা পাতা দিয়ে গেলাম, সাবধানে রেখো। এখানে কিছু ডলার দিয়ে গেলাম, এইগুলো শেষ হলে তারপর চেকের পাতা ভেঙে নিও। ভালো থেকো তোমরা। এদিকে আকাশ যাওয়ার সময় ওনারা অনেক কান্নাকাটি করে, তাও আকাশ কিছু বলে না। কিভাবে বলবে বলেন? এত কিছু তো ওনাদের জন্যই হয়েছে। অন্যদিকে বাবা, তোমার জামাই কবে আসবে? 5 দিন তো শেষ। বুঝলাম না, তুই দেখেই জামাই দেখার জন্য একেবারে উঠে পড়ে লেগেছিস। 10টা না 5টা না, একটা মাত্র জামাই আমার, অথচ তার মুখটাও আমি দেখতে পারিনি। তোর কি লজ্জা শরম কমে গেছে নাকি? কেন আম্মু? আমি কি করলাম? এই যে এভাবে জামাই জামাই করছিস, তাও বাবার সামনে। তো কি হয়েছে? তুমি নিজেও তো বাবাকে অনেক মিস করো, বাবা যখন দেশের বাইরে যায়। সত্যি বলছিস তুই? হ্যাঁ বাবা, তুমি তো জানোই না, তুমি যখন দেশের বাইরে যাও তখন মা তো তোমার চিন্তায় অস্থির হয়ে যায়। আরে মিথ্যে কথা, আমি কখন এরকমটা করেছি? কি বলিস? আমি তো ভেবেছিলাম তোর মা আরো খুশি হয় আমি না থাকায়। আরে না আব্বু, এখন বলো আমার জামাই কখন আসবে? বললে তো সন্ধ্যা হয়ে যাবে। ঠিক আছে, আমি অপেক্ষা করব। এদিকে ইরা তো অধীর আগ্রহ নিয়ে রেডি হয়ে বসে আছে। এদিকে ইরার জামাই আসে, এসে ইরার বাবা মার সাথে কথা বলতে থাকে। কথা শেষ হলে তুমি তাহলে রুমে যাও, ইরা তোমার জন্য বসে আছে। তাড়াতাড়ি যাও জামাই, মেয়েটা তোমাকে না দেখতে পেয়ে আমাদের এই কয়েকটা দিন পুরো পাগল বানিয়ে রেখেছে। ওনাদের কথা শুনে মুচকি একটা হাসি দিয়ে রুমের দিকে যেতে থাকে। এখন আপনারাই বলুন তো ইরা জামাই কে হতে পারে? তবে চিন্তা করবেন না, কিছুক্ষণের মধ্যেই জানতে পারবেন। এইদিকে ইরা তো অধীর আগ্রহ নিয়ে বসে আছে। দরজা নক করতে ইরা দরজা খুলে দিয়ে ওর বরকে জড়িয়ে ধরে। যেই কপালে চুমু দিতে যাবে, আকাশকে দেখে অবাক হয়। এ কি, তুই এখানে? অন্য কারো আসার কথা ছিল নাকি? আমার জামাই এখানে আসার কথা ছিল, কিন্তু তুই কেন? আচ্ছা, সেটা পরে বলতেছি। আগে দেখো তো এটা তোমার পছন্দ হয় কি না। কি? এটা? ইরা প্যাকেট খুলে প্রথমে একটা হীরের নেকলেস পায়, তার সাথে কানের দুল। সবটাই ইরার পছন্দ হয়। তারপর ইরাকে সেগুলো নিজ হাতে পরিয়ে দেয়। পরানো শেষ হলে ওয়াও, অনেক সুন্দর লাগছে তো তোমাকে। আমাকে যে সুন্দর লাগতেছে তা আমি জানি, কিন্তু এইগুলো আমার জন্য কেন? সারপ্রাইজ ছিল সেজন্য। কেননা বউকে কিছু তো দিতে হবে। বউ মানে? কার বউ? কার বউ মানে? আমার বউ। কে তোর বউ? কে আবার? তুমি তো আমার বউ। কি? আমি তোর বউ হই কিভাবে? বিশ্বাস না হলে তোমার বাবা মাকে ডেকে জিজ্ঞেস করে নাও। মা? ও মা, ও বাবা, বাবা, কোথায় তোমরা? ইরার এরকম চেঁচামেচির আওয়াজ শুনে ওনারা রুমের দিকে আসে। কি রে, কি হয়েছে? এভাবে চেঁচাচ্ছিস কেন? এই ছেলে যা বলতেছে তা কি সত্যি? কি বলেছে? ও নাকি আমার স্বামী? ওই তো তোর স্বামী। তোমরা কি এই দুনিয়ায় আর কোনো ছেলে পেলে না? কেন, কি হয়েছে ইরা? আমি যাকে সহ্য করতে পারি না, তোমরা তার সাথে আমার বিয়ে দিয়ে দিলে। আবার আমি ওর সাথে। ও সাথে কি? ও কিছু না, আমি ওকে স্বামী হিসেবে মানতে পারবো না। ওর মধ্যে সমস্যা কি আছে? অনেক সমস্যা আছে। আচ্ছা, ও কি দেখতে খারাপ? আহ, দেখতে খারাপ না, তাহলে আর সমস্যা কি? কিন্তু ওর চরিত্র খারাপ। সেটা তো সব মেয়েরাই বলে, যেমনটা তোর মাও সেই বিয়ের পরে আমাকে বলে আমার নাকি চরিত্র খারাপ। ওই আমি কখন বলেছি? কেন? বাসর রাতের পরেই তো বললে। তোমার কি বুদ্ধি সব গেছে? মেয়ের জামাইয়ের সামনে কি বলছো এসব? আচ্ছা, তুই এটা বল, আকাশকে স্বামী হিসাবে মেনে নিতে তোর সমস্যার কোন জায়গায়? আমার অনেক সমস্যা আছে। কি কি সমস্যা বল। আমি বলতে রাজি না,
তবে আমি ওকে মানি না। দেখ, বিয়ে যখন হয়েছে তখন তোকে মানতে হবে। এটা কোনো খেলা নয় যে ভালো না লাগলেও অন্য খেলা খেলবে। তাও আমি ওকে মানি না। বিয়ের আগে বলতে পারতে, যদি কোনো সমস্যা থাকতো। তখন তো কোনো কথা বললি না। আমি কি জানতাম নাকি এটা ও হবে? তোর কথায় বোঝা যায় ওর সাথে তোর আগে থেকেই পরিচয়। হুম, পরিচয় ছিল, তাও কলেজ থেকে। কি বলিস, এত আগে থেকে? হ্যাঁ, এত আগে থেকেই। কাহিনী কি বলতো? আমি এত কাহিনী বলতে রাজি না। রুমে গেলাম আমি। কথা তো শুনে যা। একটা কথা শুনে রাখো, সেটা হচ্ছে ও যেন আমার রুমে না আসে। এই বলে দরজা অফ করে দিয়ে ইরা তো চোখের পানি ফেলতে থাকে, সাথে এটাও ভাবতে থাকে না বুঝে এটা কি করে ফেলেছে। এইদিকে ইরার বাবা মা তো কিছুই বুঝতে পারছেন, সেজন্য আকাশ ওনাদের নিচে নিয়ে আসে। আমার সাথে চলুন, আমি আপনাদের কাহিনীটা পুরো বলতেছি। হ্যাঁ বলো। ইরাকে আমি কলেজ থেকে চিনি, এবং কি আমাদের 2 বছর রিলেশনও ছিল। তাহলে তো ইরা তোমাকে পেয়ে খুশি হওয়ার কথা, তাহলে এভাবে রেগে গেল কেন? আসলে কিছু ভুল বোঝাবুঝির কারণে। যেমন কি কি একটু বলতো। তাহলে শুনুন। এরপর ওনাদের কাহিনী বলতে থাকে, যা আপনারা সিজন 1-এর মধ্যে পড়েছেন আর জেনেছেন, সেজন্য ওই কাহিনীগুলো ওনাদের বলতে থাকে। সাথে শেষ দিন কলেজে ঘটে যাওয়ার ঘটনাগুলো। তাছাড়া আপনারা জানেন বলে নতুন করে আর সবটা ভেঙে বললাম না, ওনাদের বলে দিলাম। ওনারা শোনার পরে তাহলে তোমার ভাবির বিষয়টা এরা বুঝতে পেরেছে, কিন্তু কলেজে উঠে যাওয়ার ঘটনা, ওটার কোনো প্রমাণ নেই তোমার কাছে, তাই তো? ওটা যে আবির করেছে, সেটা আবির স্বীকার করেছে। কিন্তু আবির এরকমটা কেন করবে? আবির তো ইরাকে পছন্দ করতো, সেজন্য ওকে পাওয়ার জন্য এরকমটা করেছে। ওই আবির এত বড় খেলা খেলেছে, আমি এখনই আবিরের কাছে এসে সব সত্যি ওকে দিয়ে বলাবো। তা কখনো সম্ভব না, কেননা আবির এখনও ইরাকে চাই। সেজন্য ও চাইবে না সত্যিটা বলে আমাদের সম্পর্কটা আবার ঠিক করে দিতে। কিন্তু তুমি কেন ওদের ডলার দিতে গেলে? ওরা এসেছিল ডলার চেঞ্জ করতে, আমি সেজন্য ওদের চেঞ্জ দিলাম। তখনই ইরে আসে। আবির ওখানে এসে তো আরও আগুনে ছাই দিয়ে দিল। মেয়েগুলো তো আবিরের পরিচিত ছিল, সেজন্য আবির যেমন বলেছিল ওরা তেমনই বলে। কিন্তু আবির সত্যিটা যদি না বলে, তাহলে তো ইরা তোমাকে কখনোই মেনেও নেবে না স্বামী হিসাবে। কিন্তু কি করব বলেন? আচ্ছা, তোমার বাবা মা ভাবি তোমার সাথে যা করেছে তা তো অনেক বেশি অপরাধ করে ফেলেছে। আচ্ছা, তোমার ভাইয়ের অপারেশন ঠিকভাবে হয়েছে তো? জি, উনি এখন সুস্থ আছে। তো ওনাদের এখানে নিয়ে এসো একবার, বা আমাদের নিয়ে যাও এখানে। অবশ্যই নিয়ে যাব, তবে যেদিন ইরা আমাকে বুঝতে পারবে সেদিন নিয়ে যাব। আচ্ছা, এখন তুমি কি করবে? আবির তো কখনো সত্যি কথা বলবে না, সেজন্য আমাকে কিছু একটা করতে হবে। যে করেই হোক আমি ইরার ভুল ভেঙে দিব, তবে এতে আপনাদের সাহায্য লাগবে। কী রকম সাহায্য? আমি যে ওর স্বামী, এর বাইরে আর কোনো পরিচয় ইরা যেন না জানে। এর বাইরে আমাকে সাপোর্ট করে যাবেন, তাহলে আমি ভালোবাসা দিয়ে ওর মনে রাগ জেদ আর ঘৃণা দূর করে দিতে পারবো। ঠিক আছে, আমরা আছি তোমার সাথে। আমি এখন যাই অফিসের দিকে। কিছুক্ষণ রেস্ট নিবে? তা লাগবে না, একটু পরেই আপনার মেয়ে আসবে ডিজাইন নেওয়ার জন্য, তখন ওকে বুঝাবো। তবে যাই করো না কেন, আমার মেয়েটা কষ্ট যেন না পায়। চিন্তা করবেন না, আমি ওকে কষ্ট পেতে দিব না। আমি চেষ্টা করব ওকে আমার করে নেওয়ার জন্য, তবে ওই আবিরকে আমি ছাড়বো না। এই বলে আকাশ চলে আসে অফিসে, এসে কাজ করতে থাকে। অন্যদিকে বিকালের দিকে ইরা রুম থেকে বের হয়ে আকাশে দেওয়া নেকলেসটা পরে। তখন বাহ, সুন্দর তো নেকলেসটা। তা কোথায় যাচ্ছিস? ডিজাইনগুলো দেখে আনতে হবে, সেজন্য যাচ্ছি। কিন্তু তুই তো এখনো সেজে আছিস। তো কি হয়েছে? তুই তো সেজে গুজে কোনো অফিসে যাস না। ওখানে তো অনেক লোক আছে। আরও ওখানে আকাশের বাইরে তেমন কোনো লোকের সাথে দেখা হবে না। তাছাড়া আমার কাজ আকাশের সাথে, সেজন্য আমি গেলাম। ফিরতে আমার রাত হবে। ওখান থেকে আমি অফিসে যাব। ঠিক আছে। একটু পরে ইরা আকাশের কাছে আসে। ইরাকে এভাবে দেখে অবাক হয়। তার সাথে ইরা কান্না করার কারণে চোখ মুখ ফুলে আছে, যা বোঝাই যাচ্ছে। বসুন, তা কি খাবে? বাসা থেকে তো কিছু খেয়েও আসলে না। আমি খেতে আসিনি, এসেছি ডিজাইনগুলো দেখার জন্য।
তাছাড়া আপনার বসকে ডাকুন, পেমেন্ট দেওয়ার ছিল। আমার কাছে দিন, আমি ওনাকে দিয়ে দিব। তুমি যে ওনাকে দিবে তার কি গ্যারান্টি? দেখো, উনি যদি পেমেন্ট নাই পেত তাহলে তো উনি এভাবে ডিজাইনগুলো বানিয়ে দিত না। তাছাড়া তোমার এখানে সময়ও লাগবে, তাই তুমি বসো। এই বলে একটা বেলে চাপ দিতেই একজন কর্মচারী আসে, ওনাকে কিছু খাবার আনতে বলে। খাবারের নামটা বলে দেয়। এরপর আকাশ ইরাকে ডিজাইনগুলো দেখাতে থাকে। কিছুক্ষণের মধ্যেই খাবার চলে আসে। আগে খাবার খেয়ে নাও, পরে বাকিটা। বললাম তো খাবো না। দেখো, রাগ তো আমার উপরে, তাহলে বেচারা খাবার উপরে কেন দেখাচ্ছ? তার উপর কয়েকটা দিন পরে তুমি মা হবে। এখন থেকে যদি না খাও তাহলে বাচ্চা তো সুস্থ থাকবে না। কার বাচ্চা? তোমার বাচ্চা, মানে আমাদের বাচ্চা। এক রাতেই বাচ্চা আসে না? তাহলে দেখতেছি আরও ট্রাই করতে হবে। কিছু বললেন? বললাম আমিও খাইনি, সেজন্য একসাথে খেয়ে নিচ্ছি। আমি খাবো না। তোমাকে খেতেই হবে। তুমি কি চাও আমি জোর করে লোক জড়ো করি? অফিস পুরোই ফাঁকা, তুমি যতই চেঁচামেচি করো না কেন কাজেই আসবে না। অফিস ফাঁকা মানে? কিছুক্ষণ আগেও তো লোক ছিল। অফিস তো এখন বন্ধের সময়, তাই সবাই চলে গেছে। সেজন্য তুমি যতই চেঁচামেচি করো না কেন কেউ তোমার কথা শুনবে না। সেজন্য চুপচাপ খেয়ে নাও, নয়তো আমি জোর করে খাইয়ে দিব। পরে রমাস হয়ে গেলে আমার দোষ দিতে পারবে না। রোমাঞ্চের কথা শুনে ইরা খাওয়া শুরু করে। এতে আকাশও খেতে থাকে। খাওয়ার মাঝে মাঝে ইরাকে জোর করে খাইয়ে দিতে থাকে। এতে অনেকবার হাতে কামড়ও খেয়েছে আকাশ। তোমাকে মাংস খেতে বলেছি, আমার আঙ্গুল না। তাহলে এই আঙ্গুলগুলো আমার মুখে ঢোকাও কেন? আমি তো তোমাকে খাইয়ে দেওয়ার জন্য। লজ্জা করে না? অফিসের ভিতরে একটা মেয়েকে একা পেয়ে এমন করতেছো? তোমার বস যদি জানতে পারে তোমার চাকরি থাকবে তো? আমাকে কিছু বললে তো বসেই চাকরি থাকবে না। তাছাড়া তুমি তো আমারই বিয়ে করা বউ, অন্য কারো বউকে তো খাইয়ে দিচ্ছি না আমি। হয়েছে, আর বলতে হবে না, গেলাম আমি। ওখান থেকে চলে যাই। এদিকে আকাশ সবটা গুছিয়ে নেয়। তারপর বাকি ডিজাইনগুলো ইরার অফিসে নিয়ে চলে আসে। অফিসে এসে ইরাকে দেখতে পায়নি, তখন ইরাকে খুঁজতে থাকে। তানুর সাথে ধাক্কা লেগে যায় আর তানুকে ধরে ফেলে, যা ইরা ওর বাবা মা দেখে ফেলে। ইরা তো এটা দেখে রাগে আরো ফেটে যায়। ওই লুচ্চা, তুই এখানে কেন? আমি তো এসেছি ডিজাইন দেওয়ার জন্য, তখন ধাক্কা লাগে। তানু, ডিজাইনগুলো নিয়ে আমার রুমে আসো। জি ম্যাম, আসতেছি। এইদিকে সবটা বুঝতে পেরে জাফর চৌধুরী আকাশকে ওনার রুমে নিয়ে আসে। আমাকে এখানে কেন এনেছেন? একটা প্ল্যান আছে। কি সেটা? কাজ করবে তো? 100% কাজ করবে, তবে তানুকে রাজি করাতে হবে। ও কি রাজি হবে? ওকে আমার রুমে ডেকে এনে কথা বলতেছি। ঠিক আছে, কথা বলুন। কিছুক্ষণের মধ্যে তানুকে রুমে ডাকা হলো। তানু কিছুটা ভয়ে আছে, কেননা ইরা তো অলরেডি বকাবকি শুরু করে দিয়েছে তানুকে রুমে এসে। জি স্যার, বলুন। তোমাকে কিছু কাজ করতে হবে। কিরকম কাজ? তোমাকে একটু অভিনয় করতে হবে। কিরকম অভিনয়? তোমাকে আকাশের সাথে একটু প্রেমের অ্যাক্টিং করতে হবে। এই ধরো, তোমরা একজন আরেকজনকে ইরাকে দেখা দেখি কথা বলবে, যেন ইরা আরও চলে। আমি তা পারবো না। কেন পারবে না? অলরেডি ম্যাম আমাকে বলে দিয়েছে, আমি যদি কোনো কারণে ওনার সাথে আর কথা বলি তাহলে আমার আর রক্ষে থাকবে না। তাহলে তো বাবা এই আইডিয়া বাদ দিতে হবে। কি বলো? তাহলে তো ইরা জেলাস ফিল করতেছে, সেজন্য তানুকে এরকম বোকা দিল। দেখো তানু, তোমাকে আমি যা বলেছি তাই করবে। এক কথা, ইরাকে দেখিয়ে দেখিয়ে তোমরা প্রেম করবে। কিন্তু স্যার, এতে তো আমার চাকরি থাকবে না। আরে, আমি এখনো বেঁচে আছি, তোমার চাকরি কিচ্ছু হবে না। তুমি উল্টো এই কাজটা করে দাও, তাহলে তোমাকে আমি অনেক কিছু পুরস্কার দিব। কিন্তু স্যার, ম্যাম যদি ঝামেলা করে তাহলে কি হবে বুঝতে পারছেন স্যার? তুমি এটা নিয়ে টেনশন করো না। আমার যদি কোনো ক্ষতি উনি না করে তাহলে আমার কোনো আপত্তি নেই। আরে আমি ক্ষতি কেন করব? আশ্চর্য। বলা তো যায় না, যদি আবার সত্যি সত্যি আমাকে ভালোবেসে ফেলেন। ঠিক আছে আকাশ, তুমি একটু কাজ করো, এই অফিসে কাজ করা শুরু করে দাও। কিন্তু তার জন্য ওনাকে তো এই অফিসে বসতে হবে, তাহলেই তো সম্ভব হবে।
কিন্তু ডিজাইন? আরে তানু, আর তুমি মিলে ঠিক মতো অ্যাক্টিং করলে তো মোটামুটি 10-15 দিনের ভিতর সবটা ঠিক আছে। ঠিক আছে, তাহলে কাল থেকে শুরু করি। ঠিক আছে। এদিকে আকাশ বাসায় আসে, এসে দেখে ইরা আগে থেকেই বাসায়। ঢলাঢলি কি শেষ হয়েছে? কার সাথে? তুই আমার বিয়ের দিকে নজর কেন দিচ্ছিস? বউ থাকতেও যদি বউ কাছে না আসে, তখন তো অন্য কাউকে আপন করে নিতে হবে। তোরা সব পুরুষ এক। তোমরা কি আলাদা নাকি? আমি কি করেছি? কি করো না তোমরা? প্রথমে একটা ছেলে জীবনে আসো, তারপর তাকে সব কিছু দিয়ে আবার শেষও ফিরিয়ে নাও। তাছাড়া তুমি তো আমাকে স্বামী হিসেবে মানো না, তাহলে আমি যার সাথে খুশি তার সাথে কথা বলতেই পারি। হুম, সেটাই কর। যার সাথে খুশি তার সাথে কথা বল। পরের দিন অফিসে এসে ইরা রুমে আসে, তখন তানুকে দেখতে পায়। তখন আকাশ ইশারা করে। তানো, তোমাকে তো অনেক কিউট লাগছে, দেখে তো মনে হয় না তুমি এরকম জল্লাদ মেয়ের বিয়ে। ওই, তুই আমাকে জল্লাদ বললি? আমি তো তোমাকে জল্লাদ বলিনি। তাছাড়া তানু, তোমার হাতে যদি সময় হয়, দুপুরে একসাথে আমরা লাঞ্চ করব। আমি ফ্রি আছি দুপুরে। তুমি ফ্রি থাকবে নাকি থাকবে না সেটা ডিসাইড আমি করব। সেজন্য চুপচাপ কাজ করো তোমার ডেস্কে গিয়ে। জি ম্যাম, যাচ্ছি। তানু বের হয়, সাথে আকাশও বের হয়ে ওই টেবিলে আসে। এসে কথা বলতে থাকে, যা ওরা দেখতে পায় ওর রুম থেকে। ওদের দুজনকে হাসতে দেখে ইরা তো আরো রেগে যায়, রুম থেকে বের হয়ে আসে। কি ব্যাপার, আপনি এখানে কেন? আমার কি অন্য কোথাও যাওয়ার কথা ছিল নাকি? আপনি আপনার অফিসে গিয়ে কাজ করুন, নয়তো আমি আপনার বসকে বলে দিব। সেই যাই করুন, আমার কোনো সমস্যা নেই। কেননা বস আমাকে কোনো কিছুই বলবে না, কেননা আমি তো কাজে এসেছি। হো হো, তাই নাকি? তা কি কাজে এসেছো? আমিও তো একটু শুনি। এই যে ডিজাইন নিয়ে কথা বলতেছি। তাহলে এত হাসাহাসি কেন? মাথায় কি বেশি সমস্যা তোমার? আমরা ডিজাইন নিয়ে আলোচনা করার সময় একটু হাসতেই পারি, এটা নিয়ে এত সমস্যা কোথায়? আমার এই অফিসে কোনোভাবে হাসা যাবে না। বললেই হলো নাকি? এই অফিস আমার, সেজন্য আমি যা বলবো তাই হবে। তাছাড়া আপনার এই অফিসে কোনো কাজ নেই, সেজন্য যেতে পারেন। আচ্ছা তানু, চলো তো, যাওয়ার আগে আমরা দুজনে খেয়ে আসি। তানু কোথায়? খেতে যাবে না? কিন্তু ম্যাম, আমার তো খিদে পেয়েছে। দরকার হলে আমার রুমে বসে বসে খাবে, তাও বাইরে যাওয়ার কোনো দরকার নেই। উনি এত করে বললো, এভাবে না করে দেব? আরে না করার কিছু নেই, আমি ওই টেবিলে খাবো। তাছাড়া ওটা আমার শ্বশুরের অফিস, আমাকে কোনো কিছু বলার আগে 100 বার ভেবে বলতে হবে। তুই কি আমাকে চ্যালেঞ্জ করছিস? চ্যালেঞ্জের কিছু নেই। তাছাড়া তানু, তুমি রাতে তো ফ্রি থাকবে, চলো দুজনে লং ড্রাইভে সমুদ্র দেখে আসি। ওয়াও, ব্যাপারটা তো অনেক জোশ হবে। তাহলে আজ রাতেই? ঠিক আছে। এইদিকে তানু খেতে বসে, আকাশও ওর পাশে বসে খেতে থাকে। এতে ইরা ওর বাবাকে কল দিয়ে বলে, কিন্তু উনিও ইরাকে এই ব্যাপারে কোনো সাহায্য করেনি। একটু পরে আকাশ তো দেখিয়ে দেখিয়ে তানুকে খাইয়ে দেয় একবার। এই দৃশ্য দেখে ইরার রাগ এতটাই বেড়ে যায়, হাতে থাকা মোবাইলটা আছাড় মেরে ভেঙে ফেলে। এতে আকাশ অনেকটা বুঝতে পারে সেজন্য। তুমি খাইয়ে দিবে না? কথাটা বলে ইশারা করে যেন তানু খাবার খাইয়ে দেওয়ার ভান করে। তানুও খাবার হাতে নিতেই, এটা তো রেস্টুরেন্ট নয় যে একজন আরেকজনকে এভাবে খাইয়ে দিবে। তোমার এত সমস্যা হলে তুমি চলে যাও। হুম, সেটাই করব। রাগ করে চলে যায় বাসায়। বিকেলে পরে আর আসেনি, সেজন্য তানুকে বাসে পাঠিয়ে দেয়। রাত ঠিক 1টা বাজে। আকাশ রুমে আসতেই ইরা বিছানা থেকে উঠে দরজার সামনে আসে। এত রাত হলো কেন? আরে তানু তো আমাকে ছাড়তেই চাইছে না, বেশি রাত হয়ে যাচ্ছে। ওকে আবার অফিসেও যেতে হবে, সেজন্য বুঝে শুনে ওর বাসায় পৌঁছে দিয়ে তারপর এসেছি। ও, তাই বুঝি। তা তানুর বাসার ঠিকানা যেন কি? আরে ঠিকানা তো জানি না, ও যেভাবে বলেছে আমি সেভাবে নিয়ে গেছি, এর বাইরে আমি আর কিছু জানি না। ও আচ্ছা, তা অন্য মেয়ের সাথে এসব করে আমার কাছে আসতে লজ্জা করলো না? লজ্জা নেই বলেই তো আমি গেছিলাম। তাছাড়া তুমি তো আমাকে আপন করে নাও না, তাহলে আমি কি করব? আমি তো নিজেকে কন্ট্রোল করে রাখতে পেরেছি, তাহলে তুমি কেন পারছো না? তোমার মনে তো রাগ অভিমান পুষে রেখেছো,
সেজন্য তুমি পারতেছো। আমার মনে তো কোনো রাগ নেই, সেজন্য আমি পারছি না। এটা কি সব ছেলের বেলায় একই রকম হয় নাকি শুধু তোমার বেলায় এরকম হচ্ছে? কার বেলায় কী হচ্ছে তা তো আমি জানি না, তবে তুমি তো সত্যিটা কখনো জানার চেষ্টা করোনি। যদি চেষ্টা করতে তাহলে এত ভুল বুঝতে না আমায়। ও, তাই নাকি? কি রকম ভুল শুনি? আচ্ছা, তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দিতে পারবে? কি প্রশ্ন? তুমি কি করে জানতে ওই মেয়েগুলো ওই রকম কাজ করে? আমাকে তো আবির বলেছিল। আর ওই তো আমাকে বলেছিল তুমি ওদের সাথে ওইসবের জন্য ডলার দিচ্ছ। আচ্ছা, তোমার কি একবারও মনে প্রশ্ন জাগলো না, আবির যখন তোমাকে এইসব বলেছে তখন আবিরের এখানে একটু হলেও স্বার্থ আছে? আবিরের কি এমন স্বার্থ থাকবে এখানে? তোমার কাছে আবিরের নাম্বার কি আছে? না, নেই। একটা কাজ করো, আমি তোমাকে যা যা শিখিয়ে দিব তুমি সেগুলি আবিরকে বলবে, দেখবে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। সেটা কি রকম? আকাশ ইরাকে কিছু কথা বুঝিয়ে দিতে থাকে। কথাগুলো ইরা ভালো করে শুনতে থাকে। সবটা বুঝে নেওয়ার পরে যদি এতেও কাজ না হয়? আমি অফিসের বাইরে থেকে তোমাকে কলে সবটা বলবো, তুমি সেই অনুযায়ী কাজ করবে। ঠিক আছে। পরের দিন তানুর মাধ্যমে আবিরকে অফিসে ডেকে আনে। জাফর চৌধুরী কিছু বলতে যাবে তখনই আকাশ বলে দেয় এটা যে ওরই প্ল্যান ছিল, সেজন্য উনি কিছুই বলেননি। এদিকে রুমে আবির আর ইরার রুমে ইরার কানে ব্লুটুথ আছে, যা আকাশ সবটা শুনতে পাচ্ছে, আবার ইরাকেও বলতেও পাচ্ছে। ইরা কথা বলতে থাকে আকাশের কথাগুলো মতোই। কি ব্যাপার, তুমি আমাকে ডেকেছো? কোনো কারণ আছে নাকি? আবির, আমি তোকে বিয়ে করতে চাই, যদি তোর কোনো আপত্তি না থাকে। তোমাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। তুই কি আমাকে আগে থেকে পছন্দ করতি? সে কলেজ লাইফ থেকে। তাহলে তখন কেন বলনি? তুমি তো আকাশকে ভালোবাসতে। ও তো একটা লুচ্চা। ওর মতো ছেলের সাথে কি প্রেম করা যায় বল? লুচ্চা মানে? এক নম্বরের লুচ্চা। কত মেয়ের জীবন সে নষ্ট করেছে তার তো হিসাব নেই। আবার ভাড়া করা মেয়ে এনেও ওদের সাথে। ওই মেয়েগুলো থাকে কোথায়? আরে, ওরা তো ভদ্র পরিবারের মেয়ে ছিল। তাহলে ওরা এই কাজ কেন করবে? সেটা তো আমি জানি না। আচ্ছা, একটা কথা বলতো। কি কথা? যদি তুই সত্যিটা বলে দিস তাহলে আমার জন্যই ভালো হবে। কোন সত্যি তা তো বলবে। ওই দিন ওই মেয়েগুলো তুই ভাড়া করে এনেছিস, তাই না? আমি কেন ভাড়া করতে যাব বলো? আরে এখন সত্যিটা বলে দে। তাছাড়া আকাশের সাথে তো আমার তখনই সব শেষ। শুধু এখন সত্যিটা এই জন্য জানতে চেয়েছি যেন ছেলেটাকে মাফ করে দিতে পারি। সত্যি বলছিস তো? এছাড়া কি করব? তোর সাথে নতুন করে জীবনটা শুরু করব। তুই কি চাস আমি মনের মধ্যে রাগ জেদ নিয়ে নতুন জীবন শুরু করি? সেটা তো চাইবো না। তাহলে বলে দে সত্যিটা আমাকে। শুন তাহলে, আসলে এই মেয়েগুলোকে সাজিয়ে আনা হয়েছে। তাছাড়া ওরা যে খারাপ মেয়ে সেটা আমি একদিন তোকে বলেছিলাম, যেন তুই ওদের খারাপ মেয়ে হিসেবে ভেবে নিস। এর বাইরে আমি ওই দিন প্ল্যান করি সবটা। আকাশকে ওরা দাঁড় করায়। তুই হয়তো লক্ষ্য করেছিস ওখানে একটা ট্যাক্সি ছিল। হ্যাঁ, মেয়ে তো বললো ওই ট্যাক্সিতে করে ওরা যাবে। আসলে ওই ট্যাক্সি আমিই ভাড়া করেছি। ওরা নেমে ভাঙতির জন্য আকাশের কাছে ডলার দেয়। তখনই আমি তোকে নিয়ে আসি। তারপর বাকিটা যা দেখলি সবটাই আমার সাজানো নাটক ছিল। আবিরের কথাগুলো শুনে এরা চোখ দিয়ে পানি পড়তে থাকে, কেননা সত্যিটা না জেনেই ও আকাশকে অনেক কষ্ট দিয়ে ফেলেছে, সেজন্য। তাও পানি মুছে নিয়ে কিন্তু তুই এই কাজটা কেন করতে গেলি? বললাম না, তোকে আর আকাশকে আলাদা করার জন্য। সে যাক গিয়ে। তা আমরা কবে বিয়ে করব? সেটা নয় আমিই বলবো। এ কি, তুই এখানে কেন? আমি এখানে কেন সেটা তোর না জানলেও চলবে। তুই আমাকে নিয়ে এত বাজে একটা ঘটনা ঘটিয়ে ইরাকে আমার থেকে এতগুলো বছর কেড়ে নিয়েছিস। আজকে তোকে আমি মেরে তার প্রতিশোধ নিব। ইরা, তুমি কিছু বলো। ইরা তো কিছুই বলবে না, যা বলার আমি বলবো। কেননা আমি ইরাকেই বলেছি এখানে আসার জন্য, কারণ তোর মুখ থেকে সত্যিটা বের করার জন্য। তার মানে কি তোরা দুজনে আবারও একসাথে হয়ে গিয়েছিস? হ্যাঁ, তোর মুখ থেকে সত্যিটা বের করার জন্যই আমি এই নাটকটা করি। তোর জন্য আমি আকাশকে
এতগুলো বছর কষ্ট দিয়ে এসেছি। থাক ইরা, এখন কাঁদতে হবে না। তুমি ওই কেবিনে যাও, তোমার বাবা ওখানে আছে। আমি আবিরকে একটা শিখে দিয়ে আসতেছি। ঠিক আছে, আসো তাহলে। এইদিকে আবিকে ভালো করে মারতে থাকে, অনেকটা সময় ধরে মারতে থাকে। এক কথায় পুরো 7-8 মাস যেন বিছানায় থেকে না উঠতে পারে, সেরকমভাবে ওর হাত পায়ে জোড়াগুলো ভেঙে দিতে থাকে। তারপর একটা অ্যাম্বুলেন্স করে পাঠিয়ে দিয়ে ওই রুমে আসে। ওই রুমে আসতে ইরা দৌড়ে এসে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আমাকে তুমি ক্ষমা করে দাও আকাশ। আমি তোমাকে কখনো আর অবহেলা করব না। আজকে থেকে তোমাকে আমি এত ভালোবাসা দিব যে তুমি আগের কষ্টগুলো সব ভুলে যাবে। সত্যি বলছো তো? আমার উপরে তোমার আর কোনো অভিমান নেই? তোমার প্রতি আমার আর কোনো অভিমান অভিযোগ নেই। তুমি যখন তোমার ভুল বুঝতে পেরেছো, তখন আমার কিছু বলার নেই। তাছাড়া আজকে এই খুশির উপলক্ষে, উপলক্ষে কি বলো তো? এই উপলক্ষে নতুন করে বাসর হবে নাকি? একবার না করলে এখন আবার ইচ্ছে হয়েছে তোমার? তখন তো তুমি জানতে না ওটা আমি ছিলাম। ঠিক আছে, তুমি যখন চেয়েছো তখন আজ রাতে আমি শুধু তোমার জন্যই সাজবো। সত্যি তো? হুম, সত্যি। আর হ্যাঁ, তানুর সাথে এই মিথ্যে প্রেমের নাটক করতে হবে না। তুমি কি করে বুঝলে এটা মিথ্যা ছিল? আমি লুকিয়ে সব শুনেছি। তুমি যে আমাকে জেলাস করানোর জন্য এসব করেছো তা আমি আগে থেকে জানতাম। সেজন্য আমি চুপ করে থাকতাম। কিন্তু তুমি যখন তানুকে খাইয়ে দিয়েছো তখন তো আমার অনেক রাগ হয়েছিল। ইচ্ছে করছিল তোমার মাথাটা বাড়ি দিয়ে ভেঙে ফেলতে। ওরে আল্লাহ, এত জেলাস হয়েছিলে তুমি? না হয়ে কি উপায় আছে? এখন চলো, দুজনে মিলে বাসর ঘর সাজাবো। ব্যাপারটা মন্দ হয় না। এইদিকে ইরার বাবা অনেক আগেই ওখান থেকে চলে গিয়েছিল। আকাশ ইরাকে নিয়ে ফুলের দোকানে আসে, ওখান থেকে ফুল কিনে নিয়ে পুরো রুম সাজাতে থাকে। সাজানো শেষ হলে রাত 8টার দিকে তারপর ওরা নিচে নামে। ওরা এই 4 ঘন্টা ধরে রুমে কি করলি? স্বামী স্ত্রী অনেক কিছুই করতে পারে। এখন কি তোমাকে সেটাও বলতে হবে? তুই তো জামাইকে সহ্যই করতে পারিস না। সেটা একটা ভুল বোঝাবুঝির জন্য এমন হয়েছে। এখন সব ঠিক হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, ভালো হলো। তা আকাশ, তোমার পরিবারকে এবার আসতে বলো। আমি আগে ইরাকে নিয়ে ওই বাসায় যাব। ওই বাড়িতে কয়েকটা দিন থাকবো। তারপর ওনাদের আমি পুরোপুরি এখানে নিয়ে আসবো। সেটা ভালোই হবে। আমাদের এত বড় বাড়ি, সবাই মিলে ভালোভাবে থাকতে পারবো। না বাবা, আমার তো নিজেরই বাড়ি আছে। ওনারা আমার বাড়িতেই থাকবে। তুমি মাইনে কত পাও যে তোমার নিজের বাড়ি থাকবে? ওটা তোমাকে একদিন সারপ্রাইজ দিব। ঠিক আছে, অপেক্ষায় থাকলাম। এরপর ইরা রুমে এসে সাজাতে থাকে। এদিকে আকাশ ততক্ষণে ছাদে এসে বসে থাকে। বসে বসে রাশেদের সাথে কথা বলতে থাকে, সবটা জানাতে থাকে। তা কবে আসবি তোরা? এই তো ভাইয়া, 2-3 দিনের ভিতরে আমরা চলে আসবো। ঠিক আছে, আমি বাবা মাকে বলে রাখবো। ঠিক আছে। এদিকে রাশেদ ওর বাবা মা আর সাথীকে সবটা বলতে থাকে। ওনারা সবটা শুনে দেখো মা, আকাশ কিন্তু ওর সব রাগ ভুলে এখানে আসতে চলেছে। তোমরা যদি ওর সাথে বা ওর বউয়ের সাথে কোনো খারাপ ব্যবহার করো, তাহলে হয়তো আকাশ চিরদিনের জন্য চলে যাবে এখান থেকে। আমি এক ভুল আর করব না। তাছাড়া আমার ছেলে বিয়ে করবে, বউ নিয়ে আসবে। এর চেয়ে খুশির কথা আর কি হতে পারে আমার জন্য? আমি অনেক খুশি হয়েছি। তুমি কোনো চিন্তা করো না। আকাশ আমাদের জন্য যা করলো, তাছাড়া আমি তো আমার ভুল বুঝতে পেরেছি অনেক আগেই। সবার জন্য কথাটা মাথায় থাকে। আমরা কিন্তু ওর সাথে এখান থেকে চলে যাব। এই বাড়িটা আমরা বিক্রি করে দেবো। তাহলে আমরা থাকবো কোথায়? আকাশের বাড়িতে মিলেমিশে একসাথে থাকবো আমরা। তাহলে তো ভালোই হয়। তুমি এই বাড়ি বিক্রি করার ব্যবস্থা করো। সব ডলার তুমি আকাশের হাতে তুলে দিও। এরপর ও যা করার করবে। ডলারের ওপর লোভ করতে গিয়ে আজকে আমাদের এই অবস্থা। ও যদি পাশে এসে না দাঁড়াতো তাহলে কি হতো আমাদের? ঠিক আছে, চলো তাহলে, যে যার মতো ঘুমাতে যাই। এইদিকে ইরা আকাশের দেওয়া নেকলেস আর শাড়ি পরে নেয়। তারপর আকাশকে কল করলে আকাশও একটা পাঞ্জাবি পরে রুমে আসে। তারপর ইরা সালাম করে আকাশকে। এবার আমার পাওনা ডলারগুলো দাও।
আমি কবে তোমার থেকে ডলার নিলাম? আমার বয়স হচ্ছে 24 বছর। বছরে ঈদ 2টা করে মোট 48টা ঈদ। এক একটা ঈদে তোমার থেকে যদি $50 করে নিতাম তাহলে $2,400 পেতাম। সে ডলারগুলো তো দিবে, আর তার সাথে আজকে বাসরাত হিসেবে বউকে 100 হিসেব করে মোট $2,500 দিলেই হবে। চেক দিব নাকি নগদে দিব? নগদেই দাও। এই নাও তোমার পাওনা ডলার। এই তো, লক্ষ্মী জামাই আমার। এবার চলো আমরা বাসা শুরু করি। আমারও তো পাওনা আছে। তোমার আবার কি পাওনা? যদি প্রতি ঈদে তুমি আমাকে 2টা করে চুমু দিতে, তাহলে বছরে তো 4টা, তাহলে তোমার বয়স তো 24 বছর, তাহলে মোট 96টা কিস পাই। আর আমি যেহেতু তোমার স্বামী, সেই হিসেবে আজকে 4টে হিসেব করে মোট 100টা দিলেই হবে। চিন্তা করো না, আজকে তোমাকে এত কিস দিব যে তুমি গুনেও শেষ করতে পারবে না। এরপর শুরু হলো। থাক, আপনারা তারপর কি হলো আর শুনতে চান না। ওরা নিজেদের দেনা পাওনাগুলো বুঝে নিক। আমরা শুধু শুধু মাঝখানে এসে ওদের ডিস্টার্ব করা মোটেও ঠিক হবে না। সেজন্য আমরা এখান থেকে কেটে পড়ি। সকালবেলায় দুজনে ফ্রেশ হয়ে বসে আছে। দুজন দুজনের দিকে তাকিয়ে হাসতে থাকে মিটমিট করে। আকাশ কিছু বলতে যাবে তার আগে ইরা রুম থেকে দৌড়ে বেরিয়ে পড়ে। কেননা ইরা জানে আকাশ কি বলবে, সেজন্য আগে বেরিয়ে পড়ে। 5 মিনিট পরে নিচে নামে। আজকে ইরার বাবা মা দুজনেই অনেক খুশি, কেননা তাদের মেয়ে সবটা বুঝতে পেরে নতুন করে জীবনটা শুরু করতে চলেছে। তখনই বাবা, আমরা তো ওইদিকে যাব, সেই জন্য কেনাকাটা তো করতে হবে ওনাদের জন্য। তোর কাছে কার্ড তো আছেই, যত ইচ্ছা শপিং করে নিয়ে যা। তা তো নিবই, কিন্তু ডিজাইনগুলো তুমি নিবে কি করে? আরে এখনও অনেক ডিজাইন আছে, ওইগুলো দিয়ে কাজ চালিয়ে নিব। আকাশ যখন ফিরবে তখন নতুন করে বানিয়ে দিবে। ও কি করে ডিজাইন বানাবে? ও যেখানে কাজ করে ওখানকার মালিকই তো ডিজাইনগুলো তৈরি করে। কিন্তু আকাশের মাধ্যমেই তো করাই আমরা। ওহ, তাই বলো। চলো আমরা আজকে শপিংয়ে যাই, তারপর ওনাদের জন্য সবকিছু নিব। ঠিক আছে, তাই হবে। ওরা শপিং করতে থাকে, অনেক কিছু কিনে আনে। তারপর পরের দিন ইরার পুরো পরিবারকে সাথে নিয়ে আকাশ ওদের বাসায় আসে। ওখানে ওনাদের দেখে বাকি সবাই তো অনেক খুশি হয়। কেমন আছেন ভাবি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভেতরে এসো। বাবা মা, আসো তোমরা। ভিতরে আকাশের পুরো পরিবার ছিল। ওনাদের সাথে কথা বলতে থাকে। কথা বলার মধ্যেই সত্যি ভাগ্য করে আপনারা একটা ছেলে পেয়েছেন। ভাগ্য আর কোথায় ভালো হলো, ছেলেটাকে আমাদের থেকে দূরে থাকতে হয়েছে এতগুলো বছর ধরে। ও দূরে থেকেছে বলে আজকে প্রতিষ্ঠিত হতে পেরেছে। সত্যি আমার ছেলের পছন্দ হচ্ছে বলতে হবে। কি মিষ্টি মেয়ে বিয়ে করেছে। এই কথায় ইরা কিছুটা লজ্জা পায়। এরপর ওনাদের সাথে কথা বলতে থাকে। তবে ওনাদের সাথে কথা বলে মনে হলো ওনারা ইরা সম্পর্কে তেমন কিছুই জানে না। কথা বলার মাঝখানে ওনারা নাস্তা করে নেয়। এরপর আপনারা তাহলে রুমে এসে রেস্ট করুন। ইরা, চল আমরা উপরে যাই। আকাশ, আমাদের কেনাকাটা আর বাবা মার জন্য। বেয়ান, আমার সাথে আসুন, আমি দেখিয়ে দিচ্ছি। আকাশ তো ওর রুম চেনে, তুমি ওর সাথে যাও। ঠিক আছে। ইরা আকাশের সাথে রুমে যায়, ফ্রেশ হয়ে নেয়। এইদিকে সাথী ইরার বাবা মাকে রুমে নিয়ে আসে। রুমে এনে ওনাদের রেস্ট করার জন্য বলে। ওনারা রেস্ট করতে থাকে। দুপুরের পরে ওনারা খাবার খেয়ে নেয়। রাতের বেলায় ওনাদের জন্য যে উপহারগুলো এনেছে সেগুলো সবাইকে এক এক করে দিতে থাকে। এতে ওনারাও অনেক খুশি হয়। ওখানে ওরা 3জন থাকে। এরপরে ভাইয়া, বাড়ি কি বিক্রি করেছো? বিক্রি করা শেষ, তবে ডলার কালকে দেবে। তাহলে ডলার নেওয়ার পরেই আমরা চলে যাব। কিন্তু এই বাড়ি কেন বিক্রি করবে? ওনারা আমার সাথে আমার বাড়িতে থাকবে, সেজন্য। যাক, ভালো হবে তাহলে। কিন্তু বাড়ি বিক্রি ডলার? আমার তা লাগবে না। ওটা দিয়ে ভাইয়াকে কোনো একটা ব্যবসা ধরিয়ে দিব, যেন ভাইয়াকে কোনো কষ্ট করতে না হয়। কিন্তু তুই কি ডলার নিবি না? ঠিক আছে, তবে আমাদের ওপরে তোর কোনো রাগ নেই তো? রাগ যদি থাকতো তাহলে এখানে আর আসতাম না। বাবা, এইসব কথা থাকুক এখন। পরের দিন ওরা চলে আসে বাড়ি বিক্রির ডলার নিয়ে আকাশের বাড়িতে। এইদিকে বাড়িটা সবাই পছন্দ হয়।
ওনারা তো ভাবতেই পারছে না আকাশ এত বড় বাড়িতে থাকে। এইদিকে আকাশ, সত্যি করে বলো তো এটা কার বাড়ি? কার আবার? আমার। তুমি চাকরি করে এত বড় বাড়ি বানালে কি করে? বাড়ি তো আমি বানাইনি। তুমি তো একটু আগে বললে বাড়িটা তোমার। বাড়ি তো আমার, কিন্তু বাড়িটা তো ইঞ্জিনিয়ার আর মিস্ত্রি ওনারা বানিয়েছে। তুমি আমাকে বলো, এত ডলার তুমি কোথায় পেলে? ব্যাংক ডাকাতি করে এই বাড়িটা বানিয়েছি। একদম হেয়ালি করবে না আকাশ। তুমি এমন বোকার মতো প্রশ্ন করতেছো, তাহলে আমি কি করব বলো? ভিতরে চলো যাই। ভিতরে এসে এরা আরো অবাক হয়, কেননা পুরো বাড়িটা অনেক সাজানো গোছানো ছিল। এরপর আকাশ ওর বাবা মাকে ওনাদের রুমটা দেখিয়ে দেয়, রাশেদার সাথীকে ওনাদের রুম। এরার বাবা মাকে আরেকটা রুম দেখিয়ে দেয়। সবাইকে তো সব রুম দেখিয়ে দিলে, কিন্তু আমরা কই থাকবো? কোথায় আবার? কিচেন রুমে থাকবো। তুমি কি কিচেন রুমে থাকতে? এতদিন তো থাকতাম না, কিন্তু তুমি আসার পরে তো থাকতে হবে। হেয়ালি না করে রুমে চলো। আমার কোলে ওঠো, আমি নিয়ে যাচ্ছি। কি? তোমার কোলে উঠতে হবে? তোমার বোরের কোলেই তো উঠবে, কেউ দেখলে কিছু বলবে না। ঠিক আছে, নাও, তবে নিচে ফেলে দিও না আবার। তুমি কি আমাকে রোগা পাতলা ভেবেছো নাকি? দেখে তো তাই মনে হচ্ছে। এত বড় অপমান! এই বলে ইরাকে কোলে নিয়ে সিঁড়ি দিয়ে হাঁটতে থাকে। এরপর রুমে এনে ওকে নামাচ্ছে না। কোলে থেকে ইরা পুরো রুমের সৌন্দর্য দেখতে থাকে। এরা এতটাই অবাক হয়, কেননা রুমের মধ্যে ওদের দুজনের একটা ছবি ছিল, যে ছবিটা ওরা কলেজে উঠিয়েছিল। এরপর বারান্দায় নিয়ে যায়, ওখানে দাঁড়িয়ে বাগানে পুরো দৃশ্য দেখা যায়। একটু পরে এবার তো নামাবে। মাত্র 7 মিনিট হলো। তো কি হয়েছে? আমি যদি রোগ হতাম, তাহলে কি তোমাকে এতক্ষণ কোলে রাখতে পারতাম? সেটা তো পারতে না। তাছাড়া এখনই যদি এনার্জি নষ্ট করে দাও তাহলে আজ আহ, আজকে কি বলো তো? কানে কানে বলি। এরা কিছু একটা বলে, সেটা শুনে আকাশ ঠিকই বলতে পারে, কিন্তু আকাশে সেটা অনেক আগে ঠিক করে রেখেছে যে সেটা আবার ইরাকে বলেও দেয়। তুমি কি করে জানতে? বউটা তো আমার, আমি না জানলে আর কে জানবে বলো? সত্যি আমি তো তোমারই বউ, তোমারই তো জানার কথা। তাহলে চলো শুরু করি। এরপর ওরা সাজাতে থাকে। তারপর কি হয়েছে তা আপনাদের না জানলেও চলবে। পরদিন ইরার বাবা মা চলে আসে ওনাদের বাড়িতে। এইদিকে ইরা ওই বাড়িতে থেকে যায়। একটু পরে আচ্ছা, আমি এখানে থাকলে বাবা মা কি করবে? মানে আমার কোম্পানি? সেটাও তো কথা, কিন্তু কি করবো বলো? তুমি চাইলে আর একটা কাজ করা যায়। কি কাজ? তোমার বাবা মা আমাদের এই বাড়িতে থাকুক। তাহলে আমাদের বাড়িতে কে কে থাকবে? ওই বাড়িটা তোমরা বিক্রি করে দাও। ওই বাড়িটা বাবা কখনো বিক্রি করবে না। তাছাড়া আমাদের কোম্পানি আমি এই বাড়ি থেকে চালাবো। তাছাড়া চিন্তা হচ্ছে বাবা মার জন্য। সেজন্য তো বলছি, তুমি ওনাদের সাথে কথা বলো। এত বড় বাড়ি আমার, ওনারাও থাকতে পারবে। আচ্ছা, আমি কথা বলে দেখব, দেখি ওনারা কি বলে। ঠিক আছে। কয়েকটা দিন পরে আকাশ অফিসে সে কাজ করতে থাকে, তখন ইরাও আসে ওখানে। ইরাকে ওখানে দেখে কিছুটা চমকে ওঠে। তুমি কেন আসছো? আমাদের ডিজাইনগুলো নেওয়ার জন্য। তুমি 5 মিনিট বসো, আমি ডিজাইন নিয়ে আসতেছি। ঠিক আছে, আসো তাহলে। একটু পরে ডিজাইনগুলো এনে ইরা হাতে দেয়, সেজন্য সেগুলো দেখতে থাকে। তখন খেয়াল করে কিছু ডিজাইনের সমস্যা আছে। আকাশ, দেখো এখানে কিছু সমস্যা আছে। কই দেখি তো। এই দেখো, এখানে কালারের সমস্যা হচ্ছে। কিন্তু সেটা কিভাবে সম্ভব? তুমি নিজেই দেখো, তোমার মালিক কোথায়? মালিককে কেন ডাকছো? এত বড় একটা ভুল কি ওনার চোখে পড়েনি? ভুল তো মানুষেরই হয়। আচ্ছা তুমি এইগুলো রেখে অফিসে যাও, আমি আজকের মধ্যে সবটা ঠিক করে তারপর নিয়ে যাব। ঠিক আছে, আমি গেলাম তাহলে। সাবধানে যেও। এরা যাওয়ার পর আকাশ তো ওদের সবাইকে অনেক কথা শুনিয়ে দেয়। সবটা শোনার পরে স্যার, আমরা বুঝতে পারিনি, হয়তো টেকনিক্যাল কোনো সমস্যার কারণে এরকম হয়েছে। কিন্তু সেইগুলো আপনাদের চোখে কেন পড়েনি? তাড়াতাড়ি করে এগুলো রং ঠিক করার ব্যবস্থা করেন। তবে একটা কথা, এই সবগুলোর কাজ শেষ করে তারপর আপনারা বাসায় ফিরবেন। তবে বেশি তাড়াতাড়ি করে এসে সবটা আবার নষ্ট করে দিলে চলবে না। না স্যার, তেমন কিছু হবে না। রাত 9টা বাজে।
রাত 9টা বাজে। কর্মচারীগুলো এখনো কাজ করেই চলেছে, কিন্তু তাও মোটামুটি আরও কিছু কাজ বাকি আছে। ওনাদের সুবিধার জন্য আকাশও কাজ করে। 10টার দিকে পুরো কাজ শেষ হয়ে যায়। এই নিন স্যার, এবার সব কিছু ঠিক আছে। আমরা তাহলে চলি স্যার। ঠিক আছে, যাও তাহলে। এবার ডিজাইনগুলো নিয়ে বাসে আসে। বাসে এসে ইরার হাতে দেয়। ইরা দেখতে পায় সবগুলো ঠিকই আছে। কি ব্যাপার, তোমার এত লেট কেন হলো? কি করব বলো, বস তো বলেছে সব কাজ ঠিক করে তারপর যেন আমরা বাসায় যাই। মানে উনি এরকম ভুলের জন্য সবাই কিভাবে কষ্ট দিল? বসেরা তো এরকমই হয়, তুমি টেনশন করো না। আচ্ছা ঠিক আছে, সকালে আমি অফিসে যাব। ঠিক আছে, যাও। পরের দিন ইরা অফিসে এসে কাজ করতে থাকে। কখন যে সময় চলে যাচ্ছে তা ইরার খেয়ালও নেই। অনেকটা সময় পরে 3টা বেজে যাচ্ছে। এই সময় আকাশ ইরার অফিসে আসে। তুমি কখন এলে? এই তো মাত্র। তা তুমি দুপুরে খাওনি কেন? কি করব বলো, একদমই সময় পাইনি আমি। কি বলো, এত কাজ করে কি লাভ যদি তুমি নিজেকে ঠিক রাখতে না পারো? তাছাড়া কয়েকটা মাস পরে বেবি হবে, ওর খেয়ালও তো রাখতে হবে। তাই বলে সবাইকে জানিয়ে চেঁচাবে নাকি? চেঁচালাম কই? আমি তো তোমাকে বলেছি আমি আর তুমি ছাড়া অন্য কেউ তো নাই এখানে। কে বলেছে নাই? পাঠক পাঠিকারা ওরা তো জেনে গেছে। ওরা তো তোমাকে চিনে না, সেজন্য সমস্যা হবে না। তাছাড়া এত লজ্জা পাওয়ার কিছু নেই। আচ্ছা চলো দুজনে এখন খেয়ে নেই। আচ্ছা চলো তাহলে। ওরা দুজন খাওয়া দাওয়া শুরু করে। একজন আরেকজনকে খাইয়ে দিতে থাকে। খাওয়ানো হলে আচ্ছা আকাশ, একটা কাজ করলে কেমন হয়? আমি এখন কোনো কাজ করতে পারবো না। আমি ওই কাজের কথা বলছি না। তাহলে কোন কাজ? আমার বড় দেবর, মানে তোমার বড় ভাই, উনি আলাদা করে ব্যবসা করার কি দরকার? আমাদের কোম্পানিতে চাকরি করলেই তো ভালো হয়। এতে সম্পর্ক নষ্ট হওয়ার চান্স আছে। সেটা আবার কি রকম? ভাইয়া কোনো ভুল করলেও ওনাকে সম্পর্কের জন্য কোনো কিছু বলাও যাবে না। দেখো, উনি কোনো ভুল করলেও তোমাকে চুপ করে সেগুলো দেখে যেতে হবে। এটা তো ঠিক বলেছো, তাহলে উনি আলাদা ব্যবসা করুক। সেটাই ভালো। তোমার ভাইকে না আনতে পারো, কিন্তু তুমি তো আমার সাথে থাকতে পারো। আমি তো অলরেডি চাকরি করতেছি। তো কি হয়েছে, ছেড়ে দাও চাকরি। তোমার বুদ্ধি কি কমে গেছে? এখানে বুদ্ধির কি হলো? আমি ওখান থেকে যদি চাকরি ছেড়ে দিয়ে আসি, তাহলে ওই অফিসের বস যদি তোমার আর ডিজাইন না দেয়, তখন কি করবে তোমরা? কি বলো, এরকমটাও করতে পারবে? পারে। তাছাড়া আমার মাধ্যমেই তো ডিজাইনগুলো পাচ্ছ। তাহলে কি বুঝতে পারছো কি হচ্ছে ব্যাপারটা? বুঝতে পেরেছি। আচ্ছা তোমার যেমন ভালো লাগে সেভাবে করো, কিন্তু বেবি হওয়ার 4 মাস আগে আর বেবি হওয়ার 6 মাস হিসেব করলে 1 বছর আমি অফিসে আসতে পারবো না। তখন কি হবে? এমনিতেও বেবি হওয়ার পরে তোমাকে আমি অফিসে আসতে দিব না। কেন দিবে না বলো? আমি আমার সন্তানের জন্য একজন আদর্শ মা চাই, চাকরি করা মা নয়। বাচ্চা কান্না করবে তখন যদি সে তার মাকেই না পায়, তাহলে মা হওয়ার কি দরকার কি? শুধু বাচ্চা জন্ম দিলেই আদর্শ মা হওয়া যায় না। বাচ্চার কখন কী লাগবে তারা দেখাশোনা করা, খেয়াল রাখা, এগুলো করতে হবে। সংসার সামলাতে হবে। ঠিক আছে, তুমি যেমন বলবে তেমনই করব, কিন্তু বাবার উপরে অনেক প্রেশার চলে আসবে। তোমার বাবা মা যদি আমাদের বাড়িতে চলে আসে, তাহলে ওনাকে কোনো টেনশন করতে হবে না, নাই কোনো কাজে অফিসে আসতে হবে। তাহলে অফিসের কাজগুলো দেখবে কে? তখন আমি সবটা সামলে নেব। তোমাদের অফিসের সাথে একটা ভবন আছে, ওখানে আমি একটা ব্যবস্থা করব। সেটা কিরকম? ওটা সারপ্রাইজ হিসেবে থাকুক, সেটা তোমাকে 3-4 মাস পরে আমি দিব। ততদিন ওই ভবনের কাজগুলো শেষ করে ফেলি। ঠিক আছে, অপেক্ষায় থাকলাম। সন্ধ্যের সময় ওরা দুজনে চলে আসে বাসায়। ওখানে পরিবারের সবার সাথে কথা বলতে থাকে। কথা শেষ করে নাস্তা করতে থাকে। তখন ইরার সাথে হওয়া কথাগুলো ওর পরিবারকে বলতে থাকে। ওনারা সবটা শুনে। আমাদের কোনো আপত্তি নেই, তাছাড়া ওনারা আসলে ভালোই হবে। সবাই মিলে কথা বলতে বলতে সময় কাটাতে পারবো। তাহলে ইরা, তোমার বাবা মার সাথে কথা বলে ওনাদের এখানে নিয়ে আসার ব্যবস্থা করো। ঠিক আছে ভাবি, আমি ওনাদের সাথে কথা বলে দেখব। রাশেদ, তুমি কি ব্যবসা করবে নাকি অফিসে বসবে? আমার মনে হয় ভাইয়ার আলাদা করে ব্যবসা করুক ছোটোখাটো, যেন কখনো প্রয়োজন হলে সে ব্যবসা ছেড়ে দিতে পারে। ব্যবসা ছেড়ে দিবে কেন? বলা তো যায় না কখন কি হয়। ও, বুঝতে পেরেছি।
ভাইয়া তুমি ছোটোখাটো একটা ব্যবসা করো, যেন কোনো প্রয়োজন হলে তুমি সেটা ছেড়ে দিতে পারো। তাছাড়া তোমাকে তো সংসারে কোনো খরচও দিতে হবে না, সেজন্য তুমি যা ব্যবসা করে পাবে সেগুলো তোমার কাছে রেখে দিও। এরকম করলে হয় নাকি? হুম, হবে, অবশ্যই হয়, যদি তোমার ইচ্ছা থাকে। আচ্ছা ইরা, তুমি একবার বাবা মার সাথে কথা বলে দেখো। আমি বললে ব্যাপারটা অন্যরকম দেখায়, সেজন্য তুমি বললে ব্যাপারটা অনেকটা ভালো দেখাবে। ঠিক আছে, আমি কাল বাসায় যাব, তখন কথা বলে নিব। আচ্ছা তাহলে তোমরা রুমে রেস্ট নিয়ে 10টায় নিচে নেমে আসিও, আমি খাবার দিব তখন। ঠিক আছে মা। রাতে ওরা সবাই একসাথে খাবার খেয়ে নেয়। কিছুক্ষণ পরে ওরা রুমে ও চলে যায়। পরদিন ইরা ওর বাবা মার সাথে বাড়িতে এসে কথা বলতে থাকে। ওনারা প্রথমে রাজি হতে চায় না, সেজন্য ইরা বাধ্য হয়ে আকাশকে ওখানে আসার জন্য বলে। কিছুক্ষণ পরে আকাশও এসে ওনাদের বোঝাতে থাকে। ওনারা সবটা বুঝে নেওয়ার পরে কিন্তু আমরা ওখানে গেলে অনেকে তো খারাপ দিকে নিয়ে যাবে। ওইসব কানে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, আমি তাহলে এই বাড়িটা বিক্রি করার ব্যবস্থা করছি। জি তাই করুন। এনারা তো বাড়ি বিক্রি করার ব্যবস্থা করতে থাকে। অন্যদিকে আকাশ ওই নতুন ভবনে এসে পুরো জায়গার ডিজাইন ঠিক করতে থাকে। কিভাবে কোন জায়গায় কি দিবে তা ঠিক করতে থাকে। তখনই ওখানে জাফর চৌধুরী চলে আসে। উনি এসে আকাশকে কাজ করতে দেখে। কি ব্যাপার আকাশ, এইসব কি? আমি সব কিছু এক জায়গায় আনার ব্যবস্থা করতেছি। কিন্তু এইসবের কি দরকার বলো তো? অনেক দরকার আছে, কেননা এরা তো অফিসে আর আসবে না। আমি একা তো দুটো অফিস দু জায়গায় যাওয়া সম্ভব হবে না, সেজন্য আমি এখানে অফিস নিয়েছি। তাহলে একসাথে দুটো দিকও সামলাতে পারবো। এখান থেকে আপনার অফিসে একটা সিঁড়ি দিব, যেন সহজে আমি অফিস অদল বদল হয়ে ঢুকতে পারি। ঠিক আছে, আমি তো আছি। আপনারও ছুটি। এক কথায় পুরো দায়িত্ব আমি আর ইরা মিলে কয়েকটা মাস সামলাবো। এরপর ইরাও পুরোপুরি বাড়িতে থাকবে, তখন এইসব আমি একা দেখব। আপনারা শুধু বাসায় বসে বসে গল্প করবেন সবাই মিলে। ঠিক আছে। এভাবে আকাশ ওই অফিসও তৈরি করতে থাকে। মোটামুটি 3 মাস পরে পুরো অফিসটা এখন সাজানো হয়েছে। অন্যদিকে ইরাকে নিয়ে আকাশ ওর আগের অফিসে আসে। তুমি আমাকে এখানে কেন নিয়ে আসলে? আমাদের এই অফিসের বস সব কিছু তোমাদের অফিসের পাশে বিল্ডিংয়ে নিয়ে যাচ্ছে। উনি হঠাৎ করে এটা কেন করতে যাবে? আসলে আমি ওনাকে বলেছিলাম আমি আর জব করব না, সেজন্য উনি কারণ জানতে চেয়েছে। আমিও কারণ বলেছি। তারপর উনি কি বলল? কি আর বলবে, আমার জন্য পুরো অফিসটা ওখানে নিয়ে যাচ্ছে। আসলে বস আমাকে অনেক ভালোবাসে তো, সেজন্য এরকম খেয়াল রাখে। তোমার বস কি কোনো মেয়ে নাকি? এই তুমি কি করে বুঝলে? কি? তোমার বস একটা মেয়ে? আমি তো ছেলে ভেবেছিলাম। আরে না, উনি তো মেয়ে। একদিন দেখা করিয়ে দিয়ে তো। কেন কেন? আমিও তো দেখি কতটা সুন্দরী তোমার বস, যে তুমি চাকরি ছেড়ে দিতে চেয়েছো বলে তোমার জন্য পুরো অফিসের জায়গা চেঞ্জ করে ফেলতেছে। আমারও তো জানার ইচ্ছা থাকে নাকি? দেখলেই তো উল্টো দিকে নিয়ে যাবে। নিয়ে যাব কি? অলরেডি নিয়ে গেছি। তোমার ওই বসকে তো আমি দেখে নিব। উনি কোনো আমার তোমার চাকরি থেকে বের করে না দিয়ে তোমার জন্য অফিস চেঞ্জ করে নিচ্ছে। তাহলে বুঝতে পারছো কি ওই মেয়েটা তোমাকে পছন্দ করে? উনি কেন আমাকে পছন্দ করবে? কেন, করতেই তো পারে। তাছাড়া তুমি কম খারাপ না। ভুলিয়ে ভালিয়ে যদি তোমাকে বশ করে নেয়, তখন আর আমি কি করব বলো? তেমন কিছুই হবে না, তুমি শুধু বেবিদের চিন্তা করো। ঠিক আছে, তাই করব। কিন্তু তোমার বসের থেকে দূরে দূরে থাকবে, হুম? ঠিক আছে, থাকবো। এদিকে আকাশের অফিসে সবকিছু নিয়ে আসে ইরাদের অফিসের পাশে। ওখানে সবকিছু আগের মতোই করে নেয়। এরপর কাজ করতে শুরু করতে থাকে। রাত অনেক হয়েছে, অফিসের কাজ এখনো ঠিকমতো শেষ হয়নি। এইদিকে ইরা তো অনেক আগেই বাসে চলে এসেছে, সেজন্য আকাশকে বারবার কল দিয়ে যাচ্ছে, কিন্তু অফিসের কাজে ব্যস্ত থাকার কারণে কলটাও রিসিভ করতে পারছে না। রাত 11টায় বাসায় ফিরে। এত রাতে কোথায় ছিলে? তুমি তো দেখলে অফিসে সব কিছু চেঞ্জ করা হয়েছে, পুরো অফিস গুছিয়ে তারপর আসতে হয়েছে। সত্যি বলছো তো? আবার তোমার বসের সাথে কোনো চক্কর চলছে না তো? ইরা কার বস আর কিসের বস? কেন বাবা? আকাশের বস। ওর যেখানে কাজ করে ওখানকার বস। ওখানের বস তো। জাফর চৌধুরী কিছু বলতে চাপে, তার আগে আকাশ ইশারা করলে উনি চুপ করে যায়।
দেখো, আমি যদি কখনো জানতে পারি তুমি তোমার বসের সাথে কোনো রকম চক্কর চালাচ্ছ, তাহলে কিন্তু মোটেও ভালো হবে না, বলে দিলাম। আরে এমন কিছুই হবে না। আচ্ছা শোনো, তোমার বসকে বলো কিছু ভালো ভালো ডিজাইন তৈরি করার ব্যবস্থা করো। আচ্ছা, কাল কথা বলে নিব। সেটা তো বলবেই। একটা কাজ করো, এই অর্ডার নেওয়ার পরেই তুমি চাকরি ছেড়ে দাও। চাকরি কেন ছাড়বো? কয়েক মাস পর থেকে তো আমি আসতে পারবো না অফিসে, তখন তো তোমাকেই পুরো অফিসের সবটা সামলাতে হবে। ও, আমি তো ভুলেই গেছিলাম। ঠিক আছে, তাই করব। রুমে আসো। আমি রুমে গেলাম। তুমি যাও, আমি বাবার সাথে একটু কথা বলে আসতেছি। ঠিক আছে। একটু পরে আকাশ ইরার বাবার সাথে কথা বলতে থাকে, ওনাকে সবটা বুঝিয়ে দিতে থাকে। উনি সবটা বুঝে নেওয়ার পরে কিন্তু একসাথে দুইটা সামলাবে কি করে? লোকে তো একসাথে 4টা বউ সামলাতে পারে, সেখানে আমি 2টা যদি না পারি তাহলে কি করে হবে বলুন? আচ্ছা ইরা বারবার কোন মেয়ের কথা বলতেছে? ইরা জানে আমার অফিসের বস কোনো মেয়ে। কিন্তু তুমি তো। সেটা যে আমি, তা তো ইরা জানে না। ও যদি জানতে পারে? সেটা হবে সারপ্রাইজ। আচ্ছা এখন উপরে যাও। আকাশ উপরে যায়, কিছুদিন যেতে থাকে, ওদের সবকিছু ভালোই যেতে থাকে। 2 মাস পরে আকাশ, আমি তো অফিসে আর যেতে পারবো না। তুমি চিন্তা করো না, আমি বাকিরা সামলে নিব। পারবে তো একা একা? তোমার বাবা তো আছেই, উনি একটা ব্যবস্থা করবেই, উনি তো সাহায্য করবেই। আমি তাহলে বাসায় থাকবো কাল থেকে। ঠিক আছে। সন্ধ্যের পরে ইরাকে নিয়ে বাসে আসে, এসে সবাইকে বলে দেয় ইরা যেন একটু খেয়াল রাখে। ও আপনাদের তো বলতে ভুলে গেছি, ইরার বাবা মাও কিন্তু আকাশে বাসায় থাকে এখন। আকাশ, তুমি কোনো চিন্তা করো না, এরা যত্নের একটুও কম হবে না। কিন্তু আমি সময় কাটাবো কি করে একা একা? রুমে টিভি দেখবে বা মোবাইলে সময় কাটাবে? বাসায় তো কোনো টিভিও নেই। কি করব, সবাই তো মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, টিভি দেখার সময় কই পায়? আচ্ছা, কাল টিভি এনে লাগাবো। ঠিক আছে। পরের দিন টিভি এনে আকাশের রুমে লাগিয়ে দেয়, তার সাথে প্রয়োজনীয় সবকিছু এনে রুমে রাখা হয়। যদি কোনো অসুবিধা হয় এইগুলো ব্যবহার করে ওনাদের ডাকবে। এই বাটনে চাপ দিলে নিচে অ্যালার্ম বাজবে, এতে কেউ না কেউ তোমার কাছে আসবেই। তাছাড়া আমি মাকে বলে যাব, উনি যেন তোমার পাশে থাকে, যতক্ষণ আমি না থাকতে পারি ততক্ষণ। ঠিক আছে, তুমি তাহলে এখন অফিসে যাও, আমি টিভি দেখি। খেয়াল রাখিও নিজের। ঠিক আছে, রাখবো। তুমিও সাবধানে থেকো। এদিকে আকাশ তো চলে যায়, এদিকে আবিরের কথা তো অনেকেই ভুলে গেছেন। তবে চিন্তা করবেন না, আবিরও কয়েকটা দিনের মধ্যে বের হয়ে আসবে। অন্যদিকে ইরা টিভি দেখতে দেখতে একটা চ্যানেল দেখতে পায়। চ্যানেলে কিছু অনুষ্ঠান দেখে ইরা তো অনেক খুশি হয়ে যায়, কিন্তু তাও কাউকে কিচ্ছু বলেনি। এইদিকে আকাশ আজকে অনেক ব্যস্ত ছিল অফিসের কাজ নিয়ে, সাথে কিছু অনুষ্ঠান নিয়ে। রাতে যখন বাসায় ফিরে অফিসে আজকে অনুষ্ঠান ছিল মনে হচ্ছে। তুমি কি করে জানলে? বাবা বলেছিল। হ্যাঁ, একটা ছোটোখাটো অনুষ্ঠান ছিল। তা অনুষ্ঠান কেমন কাটালে? অনেক ভালো কেটেছে। এ নয় একটা আংটি আর নেকলেস। আবার এইগুলো কেন এনেছো? আমি তো সারাক্ষণ বাসায় থাকি, এখানে ঠিকানা তো জানে না। তাছাড়া বাসায় এসে হামলাও করতে যাবে না। সেটাও ঠিক বলেছ, কিন্তু তাও তোমাকে সাবধান থাকতে হবে। আমি 3জন সিকিউরিটি রেখে যাব বাসায়, যারা বাড়িটা পাহারা দিবে। কিন্তু এভাবে আর কতদিন? আবির হামলা করতে পারে, বেশি দিন থাকতে হবে না। এর ভিতরে আবির যদি কোনো অঘটন ঘটাতে চায়, ওকে আমি জেলে পাঠিয়ে দিব। ঠিক আছে, এখন ফ্রেশ হয়ে নাও। আমি ঠিক মতো আমার খেয়াল রাখবো। টেনশন আমার এই জন্যই হচ্ছে, ও যদি আমার সাথে না পারে, যদি তোমার সাথে কিছু করার চেষ্টা করে, সেজন্য আমি এইগুলো করলাম। তুমি শুধু সাবধানে থাকলেই হবে। 2 দিন পরে আকাশ সিকিউরিটি এনে বাসে রাখে। অন্যদিকে আকাশ তুই আমাকে মেরে দিস না, তোকে কিভাবে শায়েস্তা করি তা তুই শুধু দেখতে থাক। বেশি কিছু করতে হবে না, আকাশকে আগে ধরে আনতে হবে, তারপর আমি দেখি কি করা যায়। 5 দিন পরে ইরা অনেক সেজেগুজে অফিসে আসে, হাতে ফুলের তোড়া নিয়ে। অফিসে এসে সোজা আকাশের রুমে চলে আসে। আকাশ তো ইরাকে দেখে মোটামুটি অবাক হয়ে যায়। তুমি এখানে কেন? সারপ্রাইজ দেওয়ার জন্য এসেছিলাম। কিন্তু আমি যে এই রুমে, তুমি সেটা কি করে জানো? আগে ফুলের তোড়াটা হাতে নাও, তারপরে বলতেছি। আচ্ছা দাও।
হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি ডে। আজকে যে আমাদের বিবাহ বার্ষিকী, আমি তো ভুলেই গেছিলাম। তুমি যে ভুলে যাবে সেটা আমি জানি। ডিজাইন তৈরি করতে করতে তুমি তো সবটাই ভুলে যাও। আমি কি করে ডিজাইন বানাবো? কেননা এই কোম্পানির মালিক যে তুমি, সেটা আমি জানি। কবে থেকে? ওই দিন টিভিতে তোমাকে দেখেছিলাম। আমাকে টিভিতে তুমি কিভাবে দেখলে? তুমি যে এই কোম্পানির মালিক সেটা আমি জানি। তাছাড়া তুমি যে ফ্যাশন ডিজাইনার সেটা আমি 5 দিন আগে জানতে পেরেছি। তুমি এই কোম্পানি এখানে আনার পরে একটা অনুষ্ঠান করেছো, সেটা টিভিতে দেখানো হয়েছে। সেটা কি ভুলে গেছো? আসলে আমি চেয়েছিলাম তোমাকে সারপ্রাইজ দিব আমাদের বেবি হওয়ার দিন, কিন্তু তুমি তো আমাকেই সারপ্রাইজ দিয়ে দিলে। তবে আমি অনেক খুশি হয়েছি। খুশি কেন বলো তো? এই যে আমার জামাই অনেক বড় মাপের একজন ফ্যাশন ডিজাইনার, এতে আমি অনেক খুশি। চিন্তা করো না, আমি তোমার থেকে আর কিছু লুকাবো না। তাহলে বলে দাও, আর কোনো কিছু তুমি লুকিয়েছো কিনা? আর কোনো কিছুই লুকাই নেই। সত্যি বলছো তো তুমি? হুম, সত্যি বলছি আমি। আচ্ছা, তুমি আজকে বাসায় আসিও, আমি অপেক্ষা করব। ঠিক আছে, কাজটা শেষ করে আমি তারপর আসতেছি। ঠিক আছে। ইরা তো বাসায় যেতে থাকে। সন্ধ্যার দিকে হঠাৎ করে সাথী আকাশকে কল দেয়। আকাশ, কোথায় তুমি? আমি তো অফিসে। কেন, কি হয়েছে ভাবি? এরা কি তোমার কাছে? ও তো 2 ঘন্টা আগেই বাসায় ফিরে গেছে। কেন? এখনো তো আসে নাই, আমরা তো ভেবেছিলাম এরা তোমার সাথে। ওকে তো আমি পাঠিয়ে দিয়েছি। কিন্তু এরা তো এখনো আসে নাই। আচ্ছা, আমি দেখতেছি। আকাশের এবার সন্দেহ হতে থাকে, সেজন্য তাড়াতাড়ি করে ইরার হাতে থাকা আংটিটা ট্র্যাকিং করতে থাকে। আসলে আংটি আর চেনের মধ্যে সেগুলো ছিল, তাই ট্র্যাকিং করে দেখতে থাকে। তখন ইরার লোকেশন দেখতে পায়, সেজন্য পুলিশ স্টেশনে আসে। এসে ওনাদের সবটা বলে এবং ওনাদেরও সাথে নিয়ে যেতে থাকে ওই জায়গায়। জি, আমি শিওর। ঠিক আছে, আসুন আমার সাথে। এবার পুলিশ নিয়ে ওখানে যায়। একটু পরে ওই বাড়ির পাশে এসে দাঁড়ায়। আমি সিগন্যাল দিলেই আপনারা ভিতরে চলে আসবেন। আকাশ ভিতরে আসে। ওকে ভিতরে দেখে আবির তো অবাক হয়, সাথে ওই লোকগুলো। তুই কি করে জানিস আমরা এখানে? আমি কি করে জানি সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে এরা কোথায় ওকে কন্ডোমে রেখেছিস। সেটা তোকে কেন বলবো? আমি ওর হাজব্যান্ড। যদি আমাকেই না বলিস তাহলে আর কাকে বলবি? ওকে, সেটা বড় কথা নয়। ওকে তাড়াতাড়ি করে ধর আর মারতে থাক। ওরা আসে মারতে, মোটামুটি ওদের কিছুক্ষণ মারতে থাকে। অনেকটা সময়ের পরে মারামারি করতে থাকে ওদের, মোটামুটি অনেকটা মারতে থাকে। এইদিকে আবিরকে অনেকটা মারতে থাকে। আবির, সময় থাকতে বল এরা কোন রুমে। আমি কোনোভাবেই বলবো না। তুই না বললে আমি তো খুঁজেই নিব। দেখ, একা একা কত রুম দেখবি। তোকে কে বললো আমি একে এসেছি? তাহলে আর কে এসেছে তোর সাথে? আপনারা ভিতরে আসুন। পুলিশ এসে আবির আর ওর লোকেদের ধরে আটকে রাখে একটা রুমে। বাকি রুমগুলো খুঁজতে থাকে, কিন্তু তাও পেল না। কিন্তু হঠাৎ আকাশে মনে হলো একটা রুমে, যে রুমটা তালা মারা ছিল। সেজন্য দেরি না করে ওই রুমে আসে। এসে তালা ভেঙে ইরাকে দেখতে পায়, তাও অজ্ঞান অবস্থায়। সেজন্য ইরাকে নিয়ে চলে আসে হসপিটালে। তবে হসপিটালে আসার আগে পরিবারের সবাইকে জানিয়ে দেয়। ওনারাও চলে আসে। ডক্টর ইরাকে নিয়ে ভিতরে যায়। ভিতর থেকে হঠাৎ করে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। কি ব্যাপার, বাচ্চা কান্নার আওয়াজ আসলো কি করে? আরে গাধা, এটার বেবি হয়েছে। সত্যি বলছো ভাবি? আরেকটু অপেক্ষা করো, তাহলে শুনতে পারবে। 5 মিনিট পর নার্স বের হয়ে ওদের সুখবর দেয়। সেজন্য তাড়াতাড়ি করে ওনারা ভিতরে চলে আসে। পরিবারের সবাইকে দেখতে পেয়ে ইরা তো অনেক খুশি হয়। আজকে আমার জন্য ডাবল সুখবর। আমি তো আমি তো ভাবতেও পারিনি আমি আবার তোমাকে দেখতে পাবো। যতদিন আমি তোমার আছি ততদিন তোমার কোনো ক্ষতি হতে আমি দিব না। আপনারা সবাই আমার ছোট্ট দেবর আর বোনটির জন্য দোয়া করবেন। ওরা যেন ওদের বেবি নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারে। আর একটা কথা, ওদের বেবির জন্য কিন্তু অবশ্যই দোয়া করবেন। আজকের গল্প এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।